আচ্ছা একটুখানি বলবে তো ঠিক আছে নাকি? আজকে খুব প্রবলেম হচ্ছে, গুগল মিটটায় কিছু একটা সমস্যা হয়েছে। আচ্ছা দি। আচ্ছা তোমাদের কাছে পিডিএফটা খোলা আছে? একটু পিডিএফটা খুলে রাখো তো, তাহলে আমি আর স্ক্রিন শেয়ার করছি না, বারবার করতে গেলে অসুবিধা হচ্ছে। হ্যাঁ দি, ওটাই বেটার। ঠিক আছে আচ্ছা আচ্ছা, তোমরা একটু, আমি আর স্ক্রিন শেয়ারটা করছি না, আমি আমি এমনি পিডিএফটা সামনে খুলে রাখছি, তোমাদের সামনেও তোমরা একটু পিডিএফটা খুলে রাখো, কারণ বারবার করে ওটা করতে গেলে পরে উল্টে আরো প্রবলেম হচ্ছে জিনিসটা করতে। দাঁড়াও এক সেকেন্ড, আমি একটু খুলে নিই, আসলে এটা আমার প্রিন্ট আউট করা নেই 24-এর কোশ্চেনটা। আচ্ছা যেটা পড়াচ্ছিলাম, ফার্স্টের প্যাসেজটা পড়াচ্ছিলাম। আচ্ছা কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন 1/3 অফ দ্য ফুড প্রডিউসড ফর হিউম্যান কনজাম্পশন ইজ লস্ট অর ওয়েস্টেড গ্লোবালি। বলছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের মত অনুসারে, ফাও যেটা রয়েছে এটাকে শর্টে ফাও বলা হয়, ঠিক আছে। বলছে 1/3 অফ দ্য ফুড প্রডিউসড ফর হিউম্যান কনজাম্পশন ইজ লস্ট অর ওয়েস্টেড গ্লোবালি। বলছে যে যা তৈরি হয় তার 1/3 1/3 হয় হারিয়ে যায়, লস্ট হয়ে যায়, অথবা নষ্ট হয়ে যায়, মানে ঠিকঠাক ভাবে প্রোডাকশনটা মেনটেন হয় না বলে, স্টোরেজের প্রবলেমের জন্য। ফুড ইজ লস্ট অর ওয়েস্টেড থ্রু আউট দ্য সাপ্লাই চেন ফ্রম ইনিশিয়াল এগ্রিকালচারাল প্রোডাকশন টু ফাইনাল হাউসহোল্ড কনজাম্পশন। বলছে খাবার যে খাদ্য যেগুলো তৈরি হচ্ছে সেগুলো হারিয়ে যাচ্ছে, লস্ট হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে কিসের মাধ্যমে? সাপ্লাই চেনের মাধ্যমে, যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, ফ্রম দ্য ইনিশিয়াল এগ্রিকালচারাল প্রোডাকশন টু দ্য ফাইনাল হাউসহোল্ড কনজাম্পশন। বলছে কি ফ্রম ইনিশিয়াল এগ্রিকালচারাল প্রোডাকশন, মানে যে ইনিশিয়াল যে ফেজটা থাকে, মানে যে সময় জিনিসটা স্টার্ট হচ্ছে, তৈরি হচ্ছে, সেই সময় থেকে শুরু করে কখন হাউসহোল্ডের কনজাম্পশন, মানে যখন আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, আমরা খাচ্ছি, সেই অবধি আস্তে আস্তে কি হচ্ছে, জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। দ্য ইনক্রিজিং ওয়েস্টেজ অলসো রেজাল্ট ইন দ্য ল্যান্ড ডিগ্রেডেশন অ্যাবাউট 45% due to the deforestation, unsustainable agricultural practice and excessive groundwater extraction. বলছে এর ফলে যে ইনক্রিজিং ওয়েস্টেজ, যেটা যত দিন যাচ্ছে যে ওয়েস্টেজ হচ্ছে বা নষ্ট হচ্ছে জিনিসটা, সেটাতে কি হচ্ছে, জমির উর্বরতা ক্ষয়প্রাপ্ত হচ্ছে 45% অব্দি। আর এটা কি কারণে হচ্ছে? ডিফরেস্টেশনের জন্য, মানে গাছ কেটে ফেলার জন্য, আনসাস্টেইনেবল এগ্রিকালচারাল প্র্যাকটিস, যে এগ্রিকালচারাল প্র্যাকটিসটা ঠিক মতো হচ্ছে না, সেটা আনসাস্টেইনেবল, এবং এক্সেসিভ গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন, অতিরিক্ত পরিমাণে গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশনের ফলে এটা হচ্ছে। The energy spent over wasted food result in about 3.5 billion tons to carbon dioxide production every year. প্রত্যেক বছর যে খাবার নষ্ট হচ্ছে, যার ফলে কি হচ্ছে, 3.5 বিলিয়ন টনস অফ কার্বন ডাইঅক্সাইড, নট মিলিয়ন, মিলিয়ন হয় 1 মিলিয়নে হয় 10 লক্ষ, আর 1 বিলিয়নে হয় 1 কোটি, ঠিক আছে। তো সেখানে কি বলছে, 3.5 বিলিয়ন মানে 35 কোটির কাছাকাছি, 3 কোটি 5 লক্ষের কাছাকাছি, 50 লক্ষের কাছাকাছি বিলিয়ন টন কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড প্রোডাকশন প্রত্যেক বছর হচ্ছে, যার জন্য। ডিকে অলসো লিডস টু দ্য হার্মফুল এমিশনস অফ আদার গ্যাসেস ইন দ্য অ্যাটমসফিয়ার। যখন কোনো জিনিস পচে যায় তখন কি হয়, বাতাসের মধ্যে বা গ্যাসের মধ্যে হার্মফুল যে কেমিক্যালস গুলো রয়েছে বা হচ্ছে গ্যাসগুলো রয়েছে, সেগুলো আরো বেশি মিশে যাচ্ছে। Addressing the loss and wastage of the food in all forms is critical to complete the cycle of food sufficiency and food sustainability. বলছে কি অ্যাড্রেসিং দ্য লস অ্যান্ড ওয়েস্টেজ অফ দ্য ফুড, বলছে যদি আমরা এইটাকে, লসটাকে বা ওয়েস্টেজটাকে যদি অ্যাড্রেস করতে পারি, ইন অল ফর্মস অফ ইজ ক্রিটিক্যাল টু কমপ্লিট দ্য সাইকেল অফ ফুড সাফিসিয়েন্সি অ্যান্ড ফুড সাস্টেনেবিলিটি। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট হবে, একটা ক্রিটিক্যাল জিনিস হবে, কিসের জন্য? যাতে খাদ্যটার সাফিসিয়েন্সি, যাতে পরিমাণ মতো থাকে, অ্যান্ড সাস্টেনেবিলিটি, এবং যেটা লং টার্মেও টিকে থাকবে সেরকম। তো এটা শুনেই বোঝা যাচ্ছে যে রিলেটেড টু ফুডের, এবং খাবার নষ্ট যাতে না হয় বা নষ্ট হচ্ছে কেন বা তার কারণ কি, এই রিলেটেড টপিকের সাথে কানেক্টেড রয়েছে প্যাসেজটা, ঠিক আছে। তো কোশ্চেনে জানতে চাইছে ইনফারেন্স, মোস্ট লজিক্যাল অ্যান্ড রেশনাল ইনফারেন্স। এইবার স্টেটমেন্ট 1, এইবার আমি চারটে, এখানে এটা স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন রয়েছে, এক সেকেন্ড, হ্যাঁ এটা স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন রয়েছে। এক মিনিট একটু ওয়েট করো, তোমাদের গ্রুপে একটা মেসেজ করে একটু বলে দিই, মনে হয় অনেকে বুঝতে পারছে না, কোন লিঙ্কটা দিয়ে জয়েন করবে, এটা দিয়ে জয়েন করো না, কারণ পরপর 3টে লিঙ্ক পাঠানো রয়েছে, তো ওটা বোঝা মুশকিল হবে। কোনটা পড়াচ্ছিলাম? আচ্ছা, তো যেটা বলছিলাম, তো এখানে কি বলছে যে মোস্ট লজিক্যাল অ্যান্ড রেশনাল ইনফারেন্স দ্যাট ক্যান বি মেড ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। এই অ্যাবভ প্যাসেজ থেকে আমরা কি লজিক্যাল ইনফারেন্স বা পাচ্ছি?
প্রথম স্টেটমেন্ট বলছে, দেখো এবার চারটে স্টেটমেন্ট আমি পড়ছি, যার ভেতর কোনটা ভুল বলে তোমাদের মনে হচ্ছে আর কোনটা অন অ্যান অ্যাভারেজ ঠিক বলে মনে হচ্ছে সেটাতে আমাকে বলবে, ঠিক আছে? আচ্ছা, এক সেকেন্ড। The current methods of food distribution are solely responsible for the loss and wastage of the food. Land productivity is adversely affected by prevailing trend of food loss and wastage. তারপরটা কি বলছে? Is adversely affected by the prevailing trend of the food loss and wastage. আরেকটা বলছে reduction in the loss and wastage of the food result in lesser carbon footprint. আরেকটা বলছে food post harvest technologies to prevent or reduce the loss and wastage of food are not available. এইবার কোন দুটোকে ঠিক বলে মনে হচ্ছে আর কোন দুটোকে ভুল বলে মনে হচ্ছে, বা চার তিনটেও হতে পারে? হ্যাঁ বলো। অর্পণ মনে হয় গ্রুপে লিখেছে কোড বলার জন্য। ম্যাম এটার কোডটা বলুন। অর্পণ কিছু একটা গ্রুপে লিখেছে, জয়েন করতে পারছে না হয়তো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও এক সেকেন্ড। কোডটা কোনটা এটার ভেতরে তাও তো আমি জানি না। এইটা মনে হচ্ছে, এইটা বিটিটি একটা ড্যাশ, তারপর ওআইপিএক্স একটা ড্যাশ। কোডের না দরকার পড়েনি, আমি তো ক্লিক করলাম, লিংকে ক্লিক করলেই তো হয়। আমিও তো সেটাই জানি যে লিংকে ক্লিক করলেই চলে আসে। ওটাই লিখে দাও। দেখছি, দাঁড়া। এই একটা সমস্যা, সবাই জয়েন করতে একসাথে না পারলে। না, এটার কোডটা বলুন। লিংকে ক্লিক করুন। কারণ কোড তো আমার এখানেও শো করছে না, আমি তো বুঝতেও পারছি না এর মধ্যে আবার কোনটা কোড থাকে। ম্যাডাম কোড বলতে যেটা বিটিটি ওআইপিএক্স ডাব্লিউ। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা লিংকের মধ্যেও তো মনে হয় দেওয়া আছে। হ্যাঁ ম্যাম দেওয়া আছে তো। হ্যাঁ ওটাই বিটিটি ওআইএক্স, এই তো এটাই তো কোড। আজকে কিছু একটা, আজকে বলে না লাস্ট 2-3 দিন ধরে খুব সমস্যা হচ্ছে, ইউটিউবেও ঠিক মতো কাজ হচ্ছে না, তারপরে ইয়েটাতে গুগল মিটটাতেও কাজ হচ্ছে না। আগের দিন আমি নিজে 2-3 দিন আগে করলাম, তখন দিব্যি কাজ হলো, আজকে আবার সেম প্রবলেম দেখছি। কিছু একটা সমস্যা হয়েছে, মানে টেকনিক্যাল কিছু, হয়তো ওখানকারই কিছু সার্ভারের প্রবলেম। আচ্ছা, তো যেটা বলছিলাম আমরা, মোস্ট লজিক্যাল অ্যান্ড রেশনাল ইনফারেন্সেস যেটা এই প্যাসেজ থেকে আসছে, বলছে প্রথম স্টেটমেন্ট, আমাকে বলো প্রথম স্টেটমেন্টটা ঠিক না ভুল? প্যাসেজটা পড়ে আমাদের যে আইডিয়াটা ক্লিয়ার হলো যে খাবার নষ্ট হচ্ছে, এবং খাবার নষ্ট হওয়ার ফলে পরিবেশে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সাইকেল ঠিকঠাক হচ্ছে না, খাবারের সাস্টেইনেবিলিটি থাকছে না, হার্মফুল কেমিক্যাল রিলিজ হচ্ছে। তো এই যে জিনিসগুলো হচ্ছে তার সলিউশন হিসেবে যে অথর রয়েছে, যিনি এই প্যাসেজটা লিখেছেন, তিনি বলছে সব থেকে লজিক্যাল, মোস্ট লজিক্যাল অ্যান্ড রেশনাল ইনফারেন্স মানে অনুমান আমরা কি করতে পারি এই প্যাসেজ থেকে। প্রথম স্টেটমেন্ট বলছে দ্য কারেন্ট মেথড অফ ফুড ডিস্ট্রিবিউশন আর সোললি রেসপন্সিবল ফর দ্য লস অ্যান্ড ওয়েস্টেজ অফ ফুড। সোললি কথাটার মানে কি? সোললি মানে প্রধান, পিওর হার্টেড। হ্যাঁ, এবং জেনারেলি এটা ইউজ করা হয় একমাত্র, বা যে এই কারণেই হচ্ছে, ঠিক আছে? সোললি রেসপন্সিবল, ইউ আর দি সোললি রেসপন্সিবল, মানে তুমি একমাত্র কারণ, এর জন্য তুমি রেসপন্সিবল। তো বলছে কিসের জন্য সোললি রেসপন্সিবল ফর লস? বলছে কারেন্ট মেথড অফ ফুড ডিস্ট্রিবিউশন, বর্তমানে যেভাবে ফুড ডিস্ট্রিবিউট হচ্ছে সেটাই হচ্ছে এর আসল কারণ, এই ইয়েটা ডিস্ট্রিবিউট হচ্ছে খাবার নষ্ট হওয়ার জন্য। এটা কি একমাত্র কারণ? আমাকে এটা বলো, ইজ ইট আ সিঙ্গেল রিজন? আমার এটা ভুল মনে হয়েছে। ভুল মনে হয়েছে, রাইট? আচ্ছা, তার কারণটা কি? সোললিটাকে সার্কেল করে নেব, কারণ এটা একমাত্র কারণ নয়, অনেক কারণ হতে পারে। ডিস্ট্রিবিউশনের সময় অনেক রকম সমস্যা হতে পারে, কারণ প্রথম লাইনেই লেখা রয়েছে, দেখো 1/3 অফ দ্য ফুড প্রডিউস ফর হিউম্যান কনজাম্পশন লস্ট ওয়েস্টেজ থ্রু আউট দ্য সাপ্লাই চেইন ফ্রম ইনিশিয়াল এগ্রিকালচারাল প্রোডাকশন টু ফাইনাল হাউসহোল্ড কনজাম্পশন। বলছে ইনিশিয়াল হাউসহোল্ড মানে একদম শুরুর থেকে স্টার্ট করে হাউসহোল্ড অবধি, মানে আমাদের কাছে খাবারটা পৌঁছানো অবধি, এর মধ্যে অনেক জায়গাতে খাবার নষ্ট হয়, খাবার ওয়েস্ট হয়। তার মানে কি একটা নিশ্চয়ই কারণ হতে পারে না, কারেন্ট মেথডস অফ ফুড ডিস্ট্রিবিউশন একমাত্র কারণ হতে পারে না।
অনেক রকম কারণ থাকতে পারে। সোললি কথাটা ইটসেলফ একটা নেগেটিভ টার্ম। আগের ক্লাসটাতে, ফার্স্ট ক্লাসটাতে আমরা যেখানে রুলস গুলো লিখিয়েছিলাম, সেই রুলস এর মধ্যে যদি কিছু বাদ গিয়ে থাকে, কোনো টপ পয়েন্ট যদি বাদ গিয়ে থাকে, তাহলে দরকার হলে আরেকবার লিখে নাও। যদি এক্সট্রিম ওয়ার্ড থাকে, এক্সট্রিম ওয়ার্ড মানে একদম সোললি, ওনলি, এই টাইপের যে এক্সট্রিম ওয়ার্ড বা অ্যালোন, এই ধরনের এক্সট্রিম ওয়ার্ড জেনারেলি নেগেটিভ হয়, এগুলো হয় না। নেগেটিভ ওয়ার্ডস বা এক্সট্রিম ওয়ার্ডস যদি থাকে, বা যেটা শুনে মনে হচ্ছে প্রচন্ড একটা নেগেটিভ ভাইবস দিচ্ছে, শুনেই মনে হচ্ছে যে না এটা হতে পারে না, এইটা একটা পয়েন্ট আগের দিন বোধহয় রুলস এর মধ্যে মিস গেছিল, এটা একটু লিখে নিও। আর একটা পয়েন্ট আগের দিন বোধহয় রুলসে মিস গেছে, যেটা আমি আজকে সলভ করার সময় সকালবেলা দেখলাম, সেটা হচ্ছে গভর্নমেন্টকে অপমান করে, সরকারকে অপমান করে, ভারত সরকারকে ইনসাল্ট করে এরকম টাইপের কখনো কোনো অ্যান্সার হয় না। ঠিক আছে, ধরো এরকম যদি হয় যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ডিমিন করা হচ্ছে, বা ধরো এমন একটা কিছু যেটা কিনা ধরো ভারতকে ছোট করে দেখানো হচ্ছে, সেই ধরনের অ্যান্সার কখনো হবে না। ঠিক আছে, মানে সরকারের ক্রিটিসাইজ করে বা গভর্নমেন্টকে ছোট করে বা আর্মিকে ছোট করে বা পুলিশকে ছোট করে অ্যাডমিনিস্ট্রেশনকে ডিমিন করে যে ধরনের স্টেটমেন্ট বা নেগেটিভ যে ধরনের স্টেটমেন্ট হয়, সেই ধরনের স্টেটমেন্ট কখনো অ্যান্সারে হয় না, সেটা ভুল হয়। আগের দিন বোধহয় এই দুটো পয়েন্ট বোধহয় বাদ গেছিল, এই দুটো পয়েন্ট তাহলে লিখে নিও। এক হচ্ছে এক্সট্রিম ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড এগুলো হয় না। সোললি, এক্সক্লুসিভলি, মাস্ট, শুড, এগুলো কি জোর দিয়ে বলা যে এটাই হবে, এটাই হতে পারে, এই ধরনের স্টেটমেন্ট জেনারেলি ভুল হয়। আর কোনগুলো জেনারেলি ঠিক হয়, যে টার্মের মধ্যেই জেনারেলি রয়েছে, ক্যান, মে, জেনারেলি, এই টাইপের ওয়ার্ডস যেগুলোতে থাকবে সেগুলো বেশিরভাগ টাইম ঠিক হয়ে থাকে। কেন? এই যে যেহেতু সম্ভাবনার কথা বলছে, শিওর হয়ে তো বলছে না যে হতেও পারে নাও হতে পারে, মেবি হ্যাপেন বা জেনারেলি ইট ইজ হ্যাপেন, বা হয়তো ম্যাক্সিমাম সময় এটা হয়ে থাকে, বাট সব সময় হয়, অলওয়েজ হয়, অনলি টাইম হয়, সোললি হয়, এই ওয়ার্ডস গুলো থাকলে পরে বুঝবে এগুলো নেগেটিভ হয়ে থাকে। এইবার একটা জিনিস দেখো, অপশন কি কি দিয়েছে? অপশন দিয়েছে 1 2 3, তারপর দিয়েছে 2 3, তারপর দিয়েছে 1 3 4, তারপর দিয়েছে 1 2 4। এইবার আমাকে একটা কথা বলো, যদি আমি বুঝে যাই যে এক ভুল, তাহলে কি আমার অ্যান্সার খুঁজে পেতে কোনো অসুবিধা হবে? এক যদি ভুল হয় তাহলে কটা অপশন বাদ চলে যাচ্ছে? না না, তিনটেই বাদ চলে গেছে, তিনটেই বাদ চলে, একদম একদম। আমার আর পড়তেই লাগলো না, বোঝা গেছে? এইভাবে করে এইটা আমাকে স্মার্ট স্ট্র্যাটেজিতে পড়াশোনা করতে হবে, যে যদি আমি দেখতে আমার পরপর অপশন পড়ার দরকার নেই, ওই কারণে আগে আমরা কোশ্চেন আর অপশন গুলো দেখি। এক হচ্ছে কমন রয়েছে, এ সি ডি এর মধ্যে 1 কমন রয়েছে, যদি 1 কে আমি ভুল প্রমাণ করে দিতে পারি, আমি অ্যান্সার এমনিই পেয়ে যাচ্ছি বি 2 and 3, আমার আর খাটার কোনো দরকারই নেই। ঠিক আছে, সো অ্যান্সার কি হয়ে যাচ্ছে 2 and 3। তাও আরেকবার আমরা নিজেদের বোঝার জন্য পড়ছি। 2 নম্বরে বলছে ল্যান্ড প্রোডাক্টিভিটি ইজ অ্যাডভার্সলি অ্যাফেক্টেড বাই দ্য প্রিভেলিং ট্রেন্ড অফ ফুড লস অ্যান্ড ওয়েস্টেজ। বলছে ল্যান্ডের প্রোডাক্টিভিটি অ্যাডভার্সলি অ্যাফেক্টেড হচ্ছে, খারাপ ভাবে অ্যাফেক্টেড হচ্ছে বাই দ্য প্রিভেলিং ট্রেন্ড অফ ফুড লস অ্যান্ড ওয়েস্টেজ। খাবার যেহেতু ওয়েস্ট হচ্ছে, লস হচ্ছে, সেই জন্য ল্যান্ডেরও ক্ষতি হচ্ছে। এই যে বলছে না গ্লোবালি 45% নষ্ট হচ্ছে জমি। আচ্ছা, 3 নাম্বারটায় বলছে কি, রিডাকশন ইন দ্য লস অ্যান্ড ওয়েস্টেজ অফ ফুড রেজাল্ট ইন দ্য লেসার কার্বন ফুটপ্রিন্ট। কার্বন ফুটপ্রিন্ট হচ্ছে একটা এনভায়রনমেন্টের টপিক, যখন আমরা ক্লাইমেট চেঞ্জ করবো এনভায়রনমেন্টে, সেখানেই দেখতে পাবো যে কার্বন ফুটপ্রিন্টের মধ্যে বলা হচ্ছে কি, যে যত বেশি ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ, যত বেশি যে দেশ কার্বন ডাই অক্সাইড রিলিজ করবে, তার কার্বন ফুটপ্রিন্ট তত খারাপ রেজাল্ট দেবে, তত বেশি হবে। এইবার যদি আমরা খাবারের পরিমাণকে মানে ওয়েস্ট যদি কম করি, কারণ এই যে এখানে বলেছে এর ফলে কি হচ্ছে 3.5 বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড প্রত্যেক বছর প্রডিউস হচ্ছে। সো যদি আমাদের খাবারের ওয়েস্টেজ না হয়, ওয়েস্টেজ কম হয়, তাহলে অটোমেটিক্যালি কার্বন ফুটপ্রিন্টও কমে যাবে, কার্বন ডাই অক্সাইডও কম বেরোবে। সো দ্যাট মিনস এটাই তাই লেখা রয়েছে যে লসটা যদি কমে যায়, কার্বন ফুটপ্রিন্টও কম আসবে। সো অ্যান্সার 2 আর 3। 4 কেন হবে না? বিকজ 4 বলছে পোস্ট হারভেস্ট টেকনোলজি to prevent or reduce the loss and wastage of food are not available। প্যাসেজে বলেই নি। আমরা এই জিনিসটা সবসময় মাথায় রাখবো, অতিরিক্ত নিজেরা ধরে নেব না। ঠিক আছে, এটাও রুলস এর মধ্যে যদি লেখা না থাকে লিখে নিতে পারো, আমরা সলভ করতে করতে আরো অনেক নতুন নতুন রুলস গুলো পাবো। ঠিক আছে, সলভ করতে করতে, যে আগের দিনই বললাম যে যা রুলস লিখিয়েছি দ্যাট ইজ নট মানে এক্সস্টিভ, মানে এমন না যে ওটাই শেষ, এর বাইরেও যখন সলভ করবো আরো অনেক নতুন নতুন রুলস পাবো, ওর ভেতরে লিখে নাও যে প্যাসেজে যা বলেনি তা আমরা নিজেরা ধরে নেব না। প্যাসেজে যদি বলা থাকে তবেই সেটা অ্যান্সার, নিজে ধরার কোনো দরকার নেই। এই যে পোস্ট হারভেস্ট টেকনোলজি, পোস্ট হারভেস্ট মানে ফসল কাটার পরে টেকনোলজি টু প্রিভেন্ট অর রিডিউস দ্য লস অ্যান্ড ওয়েস্টেজ অফ ফুড আর নট অ্যাভেলেবল। তোমাকে কে বললো অ্যাভেলেবল নেই? আর যদি অ্যাভেলেবল নাও থাকে, সেটাই বা প্যাসেজে কোথায় লেখা আছে? কোথাও তো লেখা তো নেই যে টেকনোলজি আমাদের কাছে অ্যাভেলেবল নেই। আর প্রথমত তো অ্যাভেলেবল আছে, প্রথমত আছে, আর দ্বিতীয়ত হচ্ছে যদি নাও থাকে প্যাসেজেই তো লেখা নেই, তো আমি কেন এটাকে ধরে নেব? ঠিক আছে, সো অ্যান্সার হবে 2 আর 3। কারোর কোনো ডাউট যদি থাকে বলবে।
এক নাম্বার কোশ্চেন নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে যে কেন অ্যান্সার 2 আর 3 হলো, যদি কোনো প্রশ্ন থাকে যে কারোর বলবে, ঠিক আছে? যারা পরে জয়েন করলে, হ্যাঁ বলো বলো। আরেকবার ওটা বোঝাবে একটু? কোনটা বলো, প্রথম প্যাসেজেরটা? আচ্ছা, প্রথম প্যাসেজ যেটা আমরা পড়লাম, এই প্যাসেজটার মধ্যে বলা আছে, আমি গল্পের মতো বলে দিচ্ছি, যে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন যে ফাও রয়েছে, সে বলছে যে আমাদের দেশে যে ফুড নষ্ট হয়, খাবার তৈরি হয় যেটা, সেটা 1/3 যেটা, সেটা ফুড প্রোডাকশন মানে কনজাম্পশন থেকে, তৈরি হওয়া থেকে মানুষের বাড়ি পৌঁছানোর মধ্যে অনেক খাবার নষ্ট হচ্ছে, যার ফলে কি হচ্ছে, জমির ক্ষতি হচ্ছে, প্রায় 45% মতো জমি ডিফরেস্টেড হয়ে যাচ্ছে। ডিফরেস্ট মানে হচ্ছে গাছ কাটার ফলে হয়ে থাকে এটা। তারপর এগ্রিকালচারাল প্র্যাকটিস গুলো একদমই সাস্টেইনেবল নয়, যে ভালো লং টার্মে টিকে থাকবে। এর ফলে মাটির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এনার্জিও প্রচুর পরিমাণে কনজিউম হচ্ছে, এনার্জি হচ্ছে শক্তি, সেই শক্তিও বেশি পরিমাণে খরচ হচ্ছে, যার ফলে 3.5 বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড প্রত্যেক বছর নির্গত হচ্ছে। আর এই কার্বন ডাই অক্সাইড নির্গত হলে কি হয় আমরা জানি, গ্লোবাল ওয়ার্মিং হয়, ক্লাইমেট চেঞ্জ হয়, পরিবেশে বাতাসের মধ্যে প্রচুর হার্মফুল ব্যাকটেরিয়া, হার্মফুল গ্যাস, এগুলো প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, ফুড সাইকেলের যে সাফিসিয়েন্সি মানে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ খাবার যে পৌঁছানোর যে বিষয়টা, সেটা ঠিক মতো ভাবে পৌঁছচ্ছে না। তো এটা কোথায় বলা আছে, এখানে রয়েছে, এই অ্যাকর্ডিং টু ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন সেটা বলেছে। এইবার এই অনুসারে প্রথম যে 1 নাম্বার স্টেটমেন্টটা, সেটা ভুল হলো। কেন ভুল হলো? কারণ দেখো 1 নাম্বার স্টেটমেন্টে বলছে the current method of food distribution are solely responsible for the loss and wastage of food. solely টার্মটাকে সার্কেল করে রাখো, ঠিক আছে? solely টার্মটা হচ্ছে একটা টার্ম যেটা মানে এক্সক্লুসিভ, যে এটাই একমাত্র কারণ। বলছে বর্তমানে ফুড ডিস্ট্রিবিউশনের যে মেথড, সেটাই হচ্ছে একমাত্র কারণ আমাদের ফুড লস আর ওয়েস্টেজের। কোনো জিনিসই একমাত্র কারণ হতেই পারে না। ফুড লস আর ওয়েস্টেজের মধ্যে অনেকগুলো কারণ থাকতে পারে। যে খাবার নষ্ট হচ্ছে কেন, তার অনেক কারণ থাকতে পারে, একমাত্র একটা ডিস্ট্রিবিউশনের জন্যই কেন নষ্ট হতে যাবে, ঠিক আছে? সো দ্যাট মিনস হচ্ছে সোললি রেসপন্সিবল বলে যদি বলতো যে ম্যাক্সিমাম রেসপন্সিবল, বা ইট ক্যান বি রেসপন্সিবল, ইট মে বি রেসপন্সিবল, এটা এর জন্য দায়ী, এইভাবে বলতে পারতো। মে বি, ক্যান বি, জেনারেলি, ম্যাক্সিমাম, এই টার্মগুলো থাকলে এটা ভুল হতো না। বাট যেহেতু বলেছে একমাত্র কারণ, সোললি রেসপন্সিবল, দ্যাটস ওয়াই এক ভুল হয়ে গেছে। এইবার যেহেতু এক ভুল হয়ে গেছে, এক ভুল হয়ে গেলে অটোমেটিক দেখো সবকটা অপশন বাদ হয়ে যায়। এ সি ডি সবকটাতেই এক রয়েছে, সো নেই কোনটায়, শুধুমাত্র বি তে 2 আর 3 এর যেটা রয়েছে। তো সুতরাং এক ভুল হয়ে গেলে আমি অ্যান্সার এমনি 2, 3 পেয়ে যাচ্ছি। আর 4 নাম্বারটা প্যাসেজেই বলেনি, 4 নাম্বারে বলছে পোস্ট হারভেস্ট টেকনোলজি টু প্রিভেন্ট অর রিডিউস দ্য লস এন্ড ওয়েস্টেজ অফ ফুড আর নট অ্যাভেলেবল। প্রথমত এটাতে কি হলো, ইন্ডিয়াকে ডিমিন করা হলো, যে ভারতবর্ষের মতো একটা দেশে পোস্ট হারভেস্ট টেকনোলজি নেই, কিভাবে হারভেস্টের পরে, ফসল কাটার পরে কিভাবে জিনিসটাকে স্টোর করে রাখা হবে, এই জিনিসটা ভারতে নেই। এটা কিরকম একটা বোকা বোকা শোনালো না? প্রথমত তো প্যাসেজে নেই, দ্বিতীয়ত হচ্ছে কি আমাদের দেশকে কাইন্ড অফ ডিমিন করা, ছোট করা। আর এই ধরনের অপশন কখনোই ইউপিএসসি দেয় না, মানে অ্যান্সার হিসেবে দেয় না, দেবে বাট সেটা রং স্টেটমেন্ট হিসেবে থাকবে, সঠিক স্টেটমেন্ট হিসেবে নয়। সো দ্যাট মিনস হচ্ছে আমাদের কি হলো, 1 আর 4 ভুল হয়ে গেল, 2 আর 3 অ্যান্সার। বোঝা গেছে? কারোর কোনো ডাউট? পরের কোশ্চেন, এই সেম প্যাসেজ থেকে আরেকটা কোশ্চেন দিয়েছে, ডাউট থাকলেও এখানে ক্লিয়ার হয়ে যাবে। বেসড অন দ্য অ্যাবভ প্যাসেজ দ্য ফলোইং অ্যাজাম্পশনস হ্যাভ বিন মেড। এইবার কি বলছে, এটা আসছে অ্যাজাম্পশন, দিস ইজ অ্যাজাম্পশনস। আগেরটা কি ছিল, ইনফারেন্স। অ্যাজাম্পশনস আর ইনফারেন্সের মধ্যে একটু পার্থক্য আছে। যা প্যাসেজে বলছে সেইটার থেকে আমাদের হচ্ছে ইনফারেন্স হয়, ঠিক আছে? প্যাসেজে যা বলে সেখান থেকে হচ্ছে আমাদের ইনফারেন্স হয়ে থাকে। আর যা প্যাসেজে বলে না, তার পরের এক ধাপ এগিয়ে যেটা করলে কাইন্ড অফ বলতে পারো আমাদের হেল্প হতে পারে, বা আস্তে আস্তে কিছু সলিউশন আসতে পারে, সেইগুলো জেনারেলি আমাদের অ্যাজাম্পশনস এর মধ্যে থাকে। অ্যাজিউম করতে বলছে না, অ্যাজিউম করা মানে ধরে নেওয়া, তোমাকে এর পরেরটা ধরে নিতে হবে, পরের লাইনটা কি হতে পারে। এইবার প্রথম স্টেটমেন্ট বলছে দ্য ফুড ডিস্ট্রিবিউশন মেকানিজম নিডস টু বি রি-ইমাজিনড অ্যান্ড মেড এফেক্টিভ টু রিডিউস দ্য লস অ্যান্ড ওয়েস্টেজ অফ ফুড। বলছে ফুড ডিস্ট্রিবিউশন মেকানিজম নিডস টু বি রি-ইমাজিনড, নতুন করে আবার ভাবতে হবে, অ্যান্ড মেড এফেক্টিভ, আরো বেটার করতে হবে, টু রিডিউস দ্য লস অ্যান্ড ফুড ওয়েস্টেজ, যাতে খাবার নষ্ট না হয় সেই জন্য এটাকে নতুন করে আবার ভেবে নতুন করে জিনিসটাকে বানাতে হবে। 2 নম্বরে বলছে এনশিওরিং দ্য রিডাকশন অফ ওয়েস্টেজ and loss of food is a social and moral responsibility of all the citizen. বলছে এই যে খাবার অপচয় না করা, খাবার নষ্ট না করা, এটা সামাজিক এবং নৈতিক দায়িত্ব সমস্ত নাগরিকেরই। বলো এটা শুনে কি মনে হচ্ছে? এই লাইনটা প্যাসেজে থাকতে হবে, নট নেসেসারি। অ্যাজাম্পশন কখনো প্যাসেজে, হ্যাঁ একদম, বোথ 1 and 2 দুটোই ঠিক। কেন? কারণ এইটা একটা বেসিক কমন সেন্স থেকেই বোঝা যাচ্ছে যে এই লাইনটা প্যাসেজে থাকতে হবে, তারপরে এটা অ্যান্সার হবে না।
স্বাভাবিক, এই যে এত সমস্যা হচ্ছে তাহলে আমাদের নতুন করে আবার ভাবতে হবে, নতুন করে ইমাজিন করতে হবে। আর পরেরটা বলছে কি এটা আমাদের সবার প্রত্যেকটা সিটিজেনের, প্রত্যেকটা নাগরিকের এটা সামাজিক এবং মরাল দায়িত্বের মধ্যে পড়ছে যাতে খাবার নষ্ট না হয়। তো সেটাই হবে অ্যান্সার, কি হবে 2 এর সি, বোথ 1 and 2। ক্লিয়ার? পরের প্যাসেজে যাচ্ছি, কারোর কোনো ডাউট থাকলে বলবে। টিল 1 প্যাসেজের রিলেটেড যদি পরের কোশ্চেন রিলেটেড কোনো প্রশ্ন থাকে বলবে। আচ্ছা, পরের প্যাসেজ হচ্ছে প্যাসেজ নাম্বার 2, 2 নাম্বার প্যাসেজ। কি বলছে? As inflation rises, even governments previously committed to budget discipline are spending freely to help household. বলছে যেহেতু মুদ্রাস্ফীতি বাড়ছে, ইনফ্লেশন মানে জিনিসের দাম বেড়ে যাওয়া, যেটাকে ভালো বাংলায় বলা হয় মুদ্রাস্ফীতি। টাকা যখন কনস্ট্যান্টলি বাড়তে থাকে তখন সেটাকে মুদ্রাস্ফীতি বলে। বলছে যেহেতু ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বাড়ছে, ইভেন গভর্নমেন্টস প্রিভিয়াসলি কমিটেড টু বাজেট ডিসিপ্লিন আর স্পেন্ডিং ফ্রিলি টু হেল্প হাউসহোল্ড। বলছে এমনকি গভর্নমেন্টও আগে যে কমিট করেছিল, প্রমিস করেছিল যে তারা বাজেট ডিসিপ্লিনে কি করবে, স্পেন্ডিং খরচ করবে, যতটা পারবে মানুষকে হেল্প করবে, ফ্রিলি টু হেল্প দ্য হাউসহোল্ড। ঠিক আছে, তো সেটাও আস্তে আস্তে কি হচ্ছে, সরকারের তরফ থেকে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি সেই জিনিসটা কাট হচ্ছে। ঠিক আছে, অতটা আসছে না, পরেই দেখবো আমরা সেটা। Higher interest rate announced by the central banks are supposed to help produce modest fiscal austerity because to maintain stable debts while paying more to borrow, government must cut spending or raise taxes. দেখো এই লাইনটা কত বড়। আমরা রুলস লেখার সময় বলেছিলাম যে অনেক বড় বড় লাইন পাবো, তখন এগুলোকে কমা দিয়ে কানেক্ট করা হয়, দ্যাট, হুইচ, এগুলো দিয়ে কানেক্ট করা হয়। তো সেগুলোকে আমরা বাদ দিয়ে, বিকজ, এইগুলোকে আমরা বাদ দেবো, দিয়ে লাইনটাকে ছোট করব। প্রথমটাকে ছোট করলে কি পাচ্ছি, হায়ার ইন্টারেস্ট রেট অ্যানাউন্সড বাই সেন্ট্রাল ব্যাংক আর সাপোজ টু হেল্প প্রডিউস মডেস্ট ফিসকাল অস্টেরিটি। মানে কি বলছে যে এই যে অতিরিক্ত পরিমাণে সরকার কি করছে, ইন্টারেস্ট রেটটাকে বাড়িয়ে দিয়েছে। ইন্টারেস্ট রেটটা কি জিনিস? ব্যাংকে যখন আমাদের কোনো কিছু আমরা লোন নেই তখন যে টাকাটা আমাদেরকে পে করতে হয়, দ্যাট ইজ কল ইন্টারেস্ট রেট। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবে, দ্যাট ইজ কল ইন্টারেস্ট রেট। এইবার এটা যদি সেন্ট্রাল ব্যাংক, যেহেতু আরবিআই হচ্ছে আমাদের ভারতবর্ষের সেন্ট্রাল ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তিনি কি করে এটাকে বাড়িয়ে দেয়, এটা তার হাতে থাকে। কেন? যাতে হেল্প হয় টু প্রডিউস দ্য মডেস্ট ফিসকাল অস্টেরিটি। মানে কি, যাতে একটু বেশি পরিমাণ পয়সা ব্যাংকের কাছে বা গভর্নমেন্টের কাছে স্টোর হয়ে থাকে, যদি কখনো বিপদ আপদ আসে সেই পয়সাটা দিয়ে কাজ করা যাবে, সেই জন্য ইন্টারেস্ট রেটটা বাড়াচ্ছে। আর বাড়াবার কারণও আছে, এখন যেহেতু ইনফ্লেশন বাড়ছে, জিনিসের দাম বাড়ছে, তো স্বাভাবিকভাবে কি হবে, ইন্টারেস্টও বাড়বে। আজকে ধরো আগে যেরকম 7% ইন্টারেস্ট ছিল বা 8% ছিল, বা কথার কথা বলছি, এখন দেখবে এখন লোন নিলে পরে 12%, 15%, কেউ কেউ তো মানে যারা সুদখোর বলে যাদেরকে, তারা কেউ 25% অব্দি ইন্টারেস্ট নিয়ে নিচ্ছে, এত ইন্টারেস্ট নিচ্ছে। নর্মাল লোন 25%, 20%-এর নিচে কোনো ইন্টারেস্টই নেই। মানে 1 লাখ টাকা নিলে 1,25,000 টাকা তোমায় ফেরত দিতে হবে। ইন্টারেস্ট যত দিন যাচ্ছে বেড়ে চলেছে। কেন? জিনিসের দাম বাড়ছে। তো বেসিক্যালি তুমি 2 বছর বাদে যখন দেবে, তো এখন 1 লাখ টাকার জিনিসটা 2 বছর বাদে 1,25,000 টাকা দাম হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে কি হচ্ছে, ইন্টারেস্ট রেট বাড়ানো হচ্ছে। কেন? মুদ্রাস্ফীতি, জিনিসের দাম বাড়ছে বলে। এটা ইকোনমির কনসেপ্ট। আগের যে প্যাসেজটা পড়লাম ওটা কিসে ছিল? ওটা জিএস পেপার 3 এগ্রিকালচারের মধ্যে ছিল। এগ্রিকালচার আর এনভায়রনমেন্টের কনসেপ্ট দিয়ে হয়ে যেত। তাহলে এগ্রিকালচার কোথায় আছে? জিএস3 তে। এনভায়রনমেন্ট কোথায় আছে? জিএস3 তে। ইনফ্লেশন কোথায় আছে? ইকোনমি। ইকোনমি কোথায় আছে? জিএস3 তে। ওই জন্য আমি সবসময় বলি জিএস3 ইজ মোর ইম্পর্টেন্ট। জিএস3 এর উপর এমফাসাইজ রাখলে তোমাদের প্যাসেজ নিয়ে ভাবতে হবে না। জিএস3 এর সব কনসেপ্ট দিয়ে প্যাসেজ কম্প্রিহেনশন সলভ হয়ে যায়। কি বলছে দেখো, বিকজ টু মেনটেন স্টেবল ডেটস while paying more to borrow, governments must cut or raise the taxes. কাট স্পেন্ডিং, রেইজ দ্য ট্যাক্সেস। মানে খরচকে কমাতে হবে আর ট্যাক্সটাকে বাড়াতে হবে, যাতে কিনা স্টেবল ডেপ্ট মানে ঋণ, যাতে এই যে ঋণ যেটা রয়েছে সেটাকে, যে কতটা আমরা ঋণ নিতে পারি সেটাকে একটু মেনটেন করার জন্য। কারণ ধরো অনেকে থাকে না, টাকা নেয়, নিয়ে ফেরত দেয় না, ব্যাংকের এনপিএ হয়ে যায়, নন পারফর্মিং অ্যাসেট হয়ে যায়, এরকম অনেকেই করে। এই যে নীরব মোদি, মেহুল চোকসি, এদের নাম তো আমরা শুনেছি, যারা ব্যাংক, ওই যে বিজনেস লস হয়ে গেছে আর ব্যাংকের প্রচুর টাকা নষ্ট হয়েছে। তো এই ধরনের ভয়ের জন্য, ভবিষ্যতে রিস্কের জন্য সরকার কি করে, যাতে স্পেন্ডিংটাকে একটু কমায় আর হচ্ছে রেইজ দ্য ট্যাক্সেস, ট্যাক্সের পরিমাণটাকে বাড়ায়। এবার সরকার যদি খরচ কম করে আর ট্যাক্স যদি বাড়িয়ে দেয়, তাহলে কি হবে, সরকারের কাছে পয়সা বেশি থাকবে, রাইট? সো অটোমেটিক্যালি কি হবে, যদি কখনো কোনো খারাপ সিচুয়েশন আসে, সরকার সেটার থেকে মোকাবেলা করতে পারে সহজে। বলছে কি উইদাউট দ্য ফিসকাল ব্যাকআপ। এটা কি হলো, এটা ব্যাকআপ হলো, তো টাকা পয়সাটা ব্যাকআপ হচ্ছে, পেছনে একটা তোমার একটা সাপোর্ট হচ্ছে। ফিসকাল ব্যাকআপ, মনিটারি পলিসি ইভেন্চুয়ালি লুজেস ট্র্যাকশন, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। বলছে ফিসকাল ব্যাকআপ ছাড়া, ফিসকাল ব্যাকআপ, আচ্ছা ভালো করে একটা জিনিস বুঝতে হবে, ফিসকাল পলিসি আর মনিটারি পলিসি জিনিসটা কি। অ্যাকচুয়ালি যখন আমরা ইউপিএসসির জন্য ইকোনমি পড়বো, এমনি কনসেপ্ট ক্লিয়ার হবে, তবু এখন একটু বুঝিয়ে দিই, কারণ এইখানে দুটো টার্মই পাচ্ছ, কোথাও মনিটারি পাচ্ছ, কোথাও ফিসকাল পাচ্ছ। ফিসকাল হয় হচ্ছে সরকার যে টাকাটা দেয়, বাজেটে যে টাকাটা অ্যানাউন্স হয়, দ্যাট ইজ কল ফিসকাল। গভর্নমেন্টের ইকোনমিক পলিসি ইজ নোন অ্যাজ ফিসকাল পলিসি।
আর ব্যাংকের ইকোনমিক পলিসি ইজ নোন অ্যাজ মনিটারি পলিসি। আরবিআই, তারপর নর্মাল কমার্শিয়াল ব্যাংক যেগুলো রয়েছে, এরা যে পলিসিগুলো আনে সেগুলোকে বলা হয় মনিটারি পলিসি। আর ফিসকাল পলিসি হচ্ছে সরকার বাজেটে বা ইকোনমিক সার্ভেতে যেগুলো বলছে বা অ্যানাউন্স করছে, দিজ আর ফিসকাল পলিসি। ঠিক আছে, এইটুকুই যা পার্থক্য, আদারওয়াইজ দুটোই টাকা, একটা সরকারের একটা সেন্ট্রাল ব্যাংকের। বলছে কি যে ফিসকাল ব্যাকআপ ছাড়া মনিটারি পলিসিও আস্তে আস্তে নিজের যে কাজ করার ক্ষমতা সেটা হারিয়ে ফেলে। দুজনকে সাইড বাই সাইড নিয়ে চলতে হয়, ফিসকাল পলিসি মনিটারি পলিসি একে অপরকে কমপ্লিমেন্ট করে, সাপ্লিমেন্ট করে। Higher interest rate becomes inflationary, not disinflationary, because they simply lead governments to borrow more to pay rising debt service cost. ভালো করে বোঝো, এগুলো ইকোনমিক কনসেপ্ট, ইকোনমিক পড়া না থাকলে অসুবিধা হয় বুঝতে। হায়ার ইন্টারেস্ট রেট, যদি ইন্টারেস্ট রেট বেড়ে যায়, বিকাম ইনফ্লেশনারি, তাহলে স্বাভাবিকভাবে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, জিনিসের দাম বেড়ে যাবে। নট ডিসইনফ্লেশনারি, মুদ্রাস্ফীতি কমে যাবে না, ঠিক আছে, জিনিসের দাম কমে যাবে না। বিকজ দে সিম্পলি লেট গভর্নমেন্টস টু বড় মোর, কারণ এর ফলে কি হবে, সরকার আরো বেশি ধার আনবে, বড় করবে, বড় মানে ধার আনা, মোর টু পে রাইজিং ডেপ্ট সার্ভিস কস্ট। এই যে ডেপ্ট বা ঋণ সরকার যেটা দিচ্ছে, এইটাকে পে করার জন্য সরকারকে আরো বেশি লোন নিতে হবে, আরো বেশি বড় করতে হবে গভর্নমেন্টকে। তো সেই জন্য বলছে এটাতে ইনফ্লেশন আরো বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে, উল্টে কমবে না। দ্য রিস্ক অফ মনিটারি আনমুরিং, আনমুরিং কথাটার মানে ইনসিকিওর, কোনো যদি দোলাচল, কোনো জিনিস যদি স্টেবল না থাকে, আপ ডাউন করতে থাকে বা টলমলো হয়ে থাকে, দ্যাট ইজ কল ইনসিকিওর বা আনমুরিং। দ্য রিস্ক অফ মনিটারি আনমুরিং ইজ গ্রেটার ওয়েন পাবলিক ডেপ্ট রাইজেস, যখন মানুষের ঋণের বোঝা বাড়ে, মানুষ যখন অতিরিক্ত লোন নেয়, লোন নেওয়া মানেই ঋণ, রাইট? সো মানুষ যখন অতিরিক্ত লোন নেবে, অতিরিক্ত ঋণের বোঝায় থাকবে, তখন সরকারের মনিটারি পলিসিও দোলাচলের মধ্যেই থাকবে। বিকজ ইন্টারেস্ট রেটস বিকাম মোর ইম্পর্টেন্ট টু বাজেট ডেফিসিটস, কারণ ইন্টারেস্ট রেট না বাজেট ডেফিসিটের থেকেও বড় ইম্পর্টেন্ট। এইবার বুঝতে হবে হোয়াট ইজ বাজেট ডেফিসিট। বাজেট হচ্ছে সরকার ফেব্রুয়ারি মাসে যে বাজেট আর ইকোনমিক সার্ভেটা পাবলিশ করে, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে বাজেট পাবলিশ হয়, যে আগামী এক বছরে আমরা কোথায় কত কত খাতে কি কি টাকা খরচ করব, এইটাকে আমরা বাজেট বলে থাকি। এইবার এই বাজেটের যে ডেফিসিট হয়, ডেফিসিট মানে কি, সরকার খরচ করে বেশি, আমাদের থেকে পায় কম। সিম্পলি এটার মানে হচ্ছে স্পেন্ডিং মাইনাস রিসিপ্ট। স্পেন্ডিং মানে খরচ, এক্সপেন্ডিচার মাইনাস রিসিপ্ট। এক্সপেন্ডিচার মানে খরচ আর রিসিপ্ট মানে পাওয়া। তো সরকার যতটা খরচ করে তার থেকে যদি সরকার কম পায়, এবার সরকার পায় কিভাবে, ট্যাক্স এন্ড নন ট্যাক্স রেভিনিউ থেকে। দু রকমের রেভিনিউ হয় সরকারের, কি কি, একটা ট্যাক্স রেভিনিউ, একটা নন ট্যাক্স রেভিনিউ। ডোন্ট ওয়ারি, এগুলো আমি ইকোনমি পড়বো যখন সব বোঝাবো, বাট এখন এইটুকু বোঝার জন্য, না বোঝালে একদমই অ্যান্সার করতে পারবে না, সেই জন্য বলছি বিকাম মোর ইম্পর্টেন্ট। কেন? কারণ ইন্টারেস্ট রেটের থেকেও, মানে বাজেট ডেফিসিটের থেকেও ইন্টারেস্ট রেটটা বেশি গুরুত্বপূর্ণ হয়, কারণ সরকার বরাবরই ডেফিসিটে থাকে, নতুন কিছু না। আমরা জন্ম থেকে দেখছি সরকার 3%, 5%, 6%, 9%, কোনো বছর 10%, কোভিড এর সময় 10%-এর উপরে সরকারের ডেফিসিট চলছিল। 10% মানে কি বলতো, সরকার যদি 110 টাকা খরচ করে, সরকারের ট্যাক্স এসছে 100 টাকা, এইটাকে বলা হয়ে থাকে 10% ডেফিসিট। 3% ডেফিসিট মানে কি, সরকার খরচ করেছে 103 টাকা, সরকার ট্যাক্সে বা নন ট্যাক্সে পেয়েছে হচ্ছে 100 টাকা। সো সরকারের খরচ যদি বেশি হয় রোজগারের থেকে, তখন তাকে বাজেট ডেফিসিট বলে। ঠিক আছে, সো ডেফিসিট মানে লস, আর সারপ্লাস মানে লাভ। ঠিক আছে, এই টার্মগুলো মাথায় রাখবে। ডেফিসিট মানে লস, সারপ্লাস মানে লাভ। তো যদি ধরো সরকার খরচ করেছে 100 টাকা, সরকার পেয়েছে 103 টাকা, তাহলে সব বুঝতে হবে সে বছরে সরকারের 3% সারপ্লাস হয়েছে, 3% সারপ্লাস হয়েছে। যদিও সেটা হয় না, ডেফিসিটই থাকে, গভর্নমেন্ট সবসময় ডেফিসিটে চলে। তো যাই হোক, তো এইটাই বলছে যে সুতরাং মনিটারি পলিসি আর ফিসকাল পলিসিকে সাইড বাই সাইড অন আ ব্যালেন্স নিয়ে চলতে হবে। যদি আমরা মনে করে থাকি যে মনিটারি পলিসি একটা আলাদা কাজ করে, ফিসকাল পলিসি একটা আলাদা কাজ করে, না, তাহলে আমরা ভুল ভাববো। বিকজ দুটোই কি করছে, একটা কয়েনেরই এদিক আর ওদিক। কারণ একটা সেন্ট্রাল, কারণ আলটিমেটলি গভর্নমেন্টকে কে টাকা দিচ্ছে, গভর্নমেন্টকে সাধারণ মানুষ ট্যাক্স দিচ্ছে, সেটা জিএসটির মাধ্যমে, ইনডিরেক্ট ট্যাক্সে হোক বা নন ইনডিরেক্ট মানে ডিরেক্ট ট্যাক্সে হোক, যেমন আমরা ইনকাম ট্যাক্স দিই, এরকম ভাবে সরকারকে মানুষ দিচ্ছে। সেই মানুষই যদি তাদের কাছে পয়সা না থাকে, তাহলে তারা কি করে লোন নেবে, মানে যদি পয়সা না থাকে তখন তারা বেশি বেশি করে লোন নেবে, লোন নিয়ে তাদেরকে সেই লোনের বোঝায় তারা আবার ডেপ্টের মধ্যে, ঋণের বোঝার মধ্যে পড়ে যাবে। তো আলটিমেটলি সেই সোর্সটা তো কমন, এদিক সেন্ট্রাল ব্যাংকের পাশে ব্যাংক আর হচ্ছে ভারত সরকারের পাশে, বাট মাঝখানে কমন এলিমেন্ট কে, কমন এলিমেন্ট হচ্ছে আমরা সাধারণ মানুষ, যারা আমরা সরকারকেও ট্যাক্স দিচ্ছি, আবার যারা আমাদের অসুবিধার সময় আবার লোনও নিচ্ছি। তো সুতরাং মনিটারি পলিসি, ফিসকাল পলিসি সাইড বাই সাইড চলে, একা একা কখনো চলে না। কোশ্চেনে বলেছে মোস্ট লজিক্যাল অ্যান্ড রেশনাল ইনফারেন্স অর ইনফারেন্সেস
সব থেকে লজিক্যাল বা রেশনাল যে অনুমানগুলো রয়েছে সেগুলো আমরা কি কি বানাতে পারি দেখো। নাম্বার 1, সেন্ট্রাল ব্যাংকস ক্যান নট ব্রিং ডাউন ইনফ্লেশন উইদাউট বাজেটারি ব্যাকিং। The effects of monetary policy depend on the fiscal policy pursued by the government. বলো কি হবে? খুব ইজি কিন্তু এই কোশ্চেনটা, আমি খুব ডিটেলে বুঝিয়ে দিয়েছি, তারপর পারা উচিত। সেন্ট্রাল ব্যাংক ক্যান নট ব্রিং ডাউন ইনফ্লেশন, আমাদের আরবিআই একা একা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কমাতে পারে না যদি না বাজেটারি সাপোর্ট থাকে। আর হ্যাঁ বলো পৌলমী কি বললে? বোথ, তাই তো? আর বাকিদের কি মনে হচ্ছে? দুটোই হবে। বাকিদের আর অন্য কিছু মনে হচ্ছে না তো? দেখো যদি মনে হয় দুটোই মনে হচ্ছে ঠিক আছে, বাট যদি কারোর মনে হয় যে দিদি আমার একটাকে ভুল বলে মনে হচ্ছে, এইটা জানাটা আমার বেশি ইম্পর্টেন্ট। যাদের মনে হচ্ছে কোনো একটা স্টেটমেন্টকে ভুল বলে মনে হবে না তারা অবশ্যই শেয়ার করবে। বলো। বলছিলাম যে প্রথমেরটা কেন হবে না, বুঝতে পারছি না। প্রথমেরটা কেন হবে না মানে বুঝলাম না। বোধ তো সেটা বুঝেছি ওটা হবে না, কারণ গভর্নমেন্টের যেটা এটা আছে বাজেটের ব্যাপারটা, আমি বলছিলাম যে এই প্রথমের যে অপশনটা হবে না সেটা আমি বুঝতে পারছি। প্রথম অপশন বলতে ওয়ান অনলি? হ্যাঁ ওটা কেন? দু নাম্বারটা তো ঠিক, দুই তো ঠিক। The effects of monetary policy depend on the fiscal policy pursued. Answer both, কারণ দুটোই ঠিক, তাই দুটোই তো ঠিক, কোনোটা তো হবে না এই কথা তো বলছি না, দুটোই ঠিক, একও হবে দুইও হবে। স্টেটমেন্ট নাম্বার 1ও হবে, স্টেটমেন্ট নাম্বার 2ও হবে। ভালো করে একটা জিনিস দেখো, এই যে প্রথমে 1 আর 2 দিয়েছে এগুলো স্টেটমেন্ট, এগুলো অপশন নয়, অপশন নিচে আছে। অপশন এ হচ্ছে 1 অনলি, অপশন বি হচ্ছে 2 অনলি, সি হচ্ছে বোথ 1 and 2, ডি হচ্ছে নাইদার 1 নট 2। বোঝা গেছে? সো দুটো স্টেটমেন্টই ঠিক, একের স্টেটমেন্টও ঠিক, দুইয়ের স্টেটমেন্টও ঠিক। সো অ্যান্সার সি হবে, বোথ 1 and 2। কেন বোথ 1 and 2 হলো? কারণ আমি তো অলরেডি প্যাসেজে ওটাই বোঝাচ্ছিলাম যে ওরা একা কাজ করতে পারে না, বাজেটারি সাপোর্ট ছাড়া সেন্ট্রাল ব্যাংক মনিটারি পলিসি কন্ট্রোল করতে পারবে না। আর পরেরটা বলছে কি মনিটারি পলিসির এফেক্টটা সেটা ফিসকাল পলিসির উপরে ডিপেন্ড করে, একটার সাথে কন্টেম্পোরারি মানে কমপ্লিমেন্টারি। তো ওটাই এতক্ষণ প্যাসেজ থেকে বোঝালাম, ওটাই বলেছে 1 আর 2 সো স্টেটমেন্ট বোথ হবে, দুটোই ঠিক হবে। পরের এই সেম প্যাসেজ থেকে আরেকটা কোশ্চেন রয়েছে, কি বলছে? বেসড অন দ্য অ্যাভাব প্যাসেজ দ্য ফলোইং অ্যাজাম্পশনস হ্যাভ বিন মেড। এই অ্যাভাব প্যাসেজ থেকে আমরা কি অ্যাজাম্পশনস করতে পারি দেখো। কি বলছে? ফিসকাল পলিসিজ অফ দ্য গভর্নমেন্টস আর সোললি রেসপন্সিবল ফর দ্য হায়ার প্রাইসেস। হায়ার প্রাইসেস ডু নট এফেক্ট দ্য লং টার্ম গভর্নমেন্ট বন্ডস। বন্ড কেনা মানে হচ্ছে কাইন্ড অফ বলতে পারো লোনের মতোই হয়, বন্ড পেপার যেগুলোর মনিটারি ভ্যালু থাকে, টাকা থাকে, একটা পেপার হয়, একটা কাগজ হয়, কাইন্ড অফ ধরো বাড়ির দলিল একটা কাগজ, কিন্তু তার একটা মূল্য আছে, তার একটা টাকা আছে, সেরকমই বন্ড পেপার হয়। তো সরকার এই বন্ডগুলো কিনে থাকে, যে বন্ডগুলো পরে ভবিষ্যতে লং টার্মে বিক্রি করলে অনেক পয়সা সরকার পায়। তো প্রথম স্টেটমেন্ট বলছে ফিসকাল পলিসি অফ গভর্নমেন্ট আর সোললি রেসপন্সিবল ফর দ্য হায়ার প্রাইসেস। বলো, জিনিসের দাম বাড়ার জন্য ফিসকাল পলিসি কি একমাত্র রেসপন্সিবল? আমার তো এখানে নিদার মনে হলো, ডি এবার জানি না, ডি মনে হচ্ছে। আচ্ছা, 2 নাম্বার স্টেটমেন্টটা কি বলছে? হায়ার প্রাইসেস ডু নট এফেক্ট দ্য লং টার্ম গভর্নমেন্ট বন্ড। বলছে জিনিসের দাম যদি অতিরিক্ত বেড়ে যায় সেটা কোনোভাবে লং টার্মে গভর্নমেন্ট বন্ডকে কোনোভাবে এফেক্ট করবে না। ইজ ইট? এফেক্ট কি করবে কি করবে না? করবে তো, 100 বার করবে। জিনিসের দাম যদি বেড়ে যায় তাহলে অবশ্যই লং টার্মে গভর্নমেন্ট বন্ডকেও এফেক্ট করবে, তার ফলে সরকারও বেশি বন্ড কিনতে পারবে না, জিনিসের দাম বাড়লে বন্ডের দামও বেড়ে যাবে ইনফ্লেশন হলে। সো দুটো স্টেটমেন্টই ভুল হবে, একও ভুল দুইও ভুল। তাহলে অ্যান্সার কি হবে? নাইদার 1 neither 2। হ্যাঁ, নাইদার 1 নট 2, অপশন ডি অ্যান্সার। 4 নম্বরের অ্যান্সার হবে ডি। কারোর কোনো প্রবলেম, বুঝতে অসুবিধা হয়েছে কেন ভুল হলো? দুটোই বোঝা গেছে? কারণ হচ্ছে শুধুমাত্র ফিসকাল পলিসি দায়ী নয়, সোললি কথাটার জন্য ভুল হলো, সোললিটাকে সার্কেল করব, কেটে দেবো। ডু নট এফেক্ট, এই যে বলছে না এফেক্ট করবে, ঠিক আছে, হায়ার প্রাইস এফেক্ট করে, তো সুতরাং ডু নট এফেক্টটাকে আমরা সার্কেল করব, দেন কেটে দেবো। সো কি হবে অ্যান্সার? 4 নম্বরেরটা ডি হবে। ওকে, তারপরে চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 11। প্যাসেজ এরপরে আবার রয়েছে কোশ্চেন নাম্বার 11-তে। আচ্ছা, সাউন্ডটা একটুখানি স্টপ করে দেবে, হ্যাঁ, মিউটের এটা অন করে দেবে কারণ আওয়াজ আসছে খুব। আচ্ছা, পরের 11 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো। Today, if we consider the cities such as New York, London and Paris as some of the most iconic cities in the world, it is because plans carrying a heavy system approach were imposed on their precincts.
দেখো অ্যাকচুয়ালি কত বড় সেন্টেন্স, আমি কি বলেছিলাম বড় বড় সেন্টেন্স যখন আমরা পাই তখন চেষ্টা করব আমরা সেই বড় সেন্টেন্স গুলোকে ছোট করার, ঠিক আছে। বলছে বর্তমান দিনে দাঁড়িয়ে ইফ উই কনসিডার সিটিজ, যদি বড় বড় সিটি গুলো যেমন ধরো নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস যেগুলো রয়েছে এগুলো ওয়ার্ল্ড এর মধ্যে বড় বড় আইকনিক সিটি। বলছে ইট ইজ বিকজ প্ল্যানস ক্যারিং আ হেভি সিস্টেমস অ্যাপ্রোচ ওয়্যার ইম্পোজড অন দেয়ার প্রিসিনেক্টস। প্রিসিনেক্টস মানে হচ্ছে সীমানা বা বর্ডার, না জানলে লিখে নাও, ঠিক আছে। প্রিসিনেক্টস মানে হচ্ছে সীমানা বা বর্ডার, মানে ওই যে বড় বড় জায়গা যেমন নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস। হ্যাঁ, প্রিসিনেক্টস মানে হচ্ছে সীমানা বা বর্ডার। তো বলছে এদের যে সীমানা বা বর্ডার গুলো যখন বানানো হয়েছিল সেগুলো প্রপার প্ল্যানিং করে বানানো হয়েছিল, ঠিক আছে। সেগুলো প্রপার প্ল্যানিং করে বানানো হয়েছিল এই বড় বড় শহরগুলোর, যেমন নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস এই জায়গাগুলোর। তো যার ফলে কি হয়েছে এই জায়গাগুলোর, আচ্ছা একটু সাউন্ডটা মিউট করে দেবে, আশপাশ থেকে আওয়াজ আসছে, অসুবিধা হচ্ছে। বলছে অ্যাপ্রোচ ওয়্যার ইম্পোজড অন দ্য প্রিসিনেটস। The backbone of the system theory is the process of translating social, spatial, and cultural desirables into mathematical models using computing, statistics, optimizations, and an algorithmic way of formulating and solving problems. দেখো আবার কত বড় একটা সেন্টেন্স, জেনারেলি এগুলোতে লম্বা লম্বা সেন্টেন্স থাকে, তো ওই জন্য আমাদেরকে ভেঙে ভেঙে পড়তে হয়। হ্যাঁ ওয়ার্ড, হ্যাঁ এগুলো বড়ই হবে, ইউপিএসসি তে এরকমই ওয়ার্ডস থাকবে, স্কুল কলেজের লেভেলের ওয়ার্ডস থাকবে না এখানে, এখানেও সব বড় বড় ওয়ার্ডসই দেবে এবং যার মিনিংটা পড়তে পড়তেই জানতে পারবে। দ্য ব্যাকবোন অফ দ্য সিস্টেম, বলছে এই সিস্টেমটার পেছনে যে ব্যাকবোনটা রয়েছে, মেরুদণ্ডটা রয়েছে, সেইটা কিসের ওপর বেস করে রয়েছে? প্রসেস অফ ট্রান্সলেটিং, বলছে কি যে প্রসেসে ট্রান্সলেট করছে কিভাবে, সোশ্যাল সামাজিক, স্পেশিয়াল মানে জায়গার উপর বেস করে, অ্যান্ড কালচারাল সাংস্কৃতিক ডিজায়ারেবলস মানে মানুষের এক্সপেকটেশনস, সামাজিক এক্সপেকটেশনস, জায়গার জিওগ্রাফিক্যাল এক্সপেকটেশনস, কালচারাল এক্সপেকটেশনস এর উপর বেস করে, এবং সেটাকে ভাগ করছে কিসের মধ্যে দেখো, ইনটু ম্যাথমেটিক্যাল মডেলস, এগুলোকে গাণিতিক যে মডেল রয়েছে, গণিতের মডেল রয়েছে সেগুলোতে ভাগ করছে কিসের ইউজ করে, কম্পিউটার ইউজ করছে, স্ট্যাটিস্টিক্স মানে ডেটা ইউজ করছে, অপটিমাইজেশন যতটা পসিবল হয়, অপটিমাইজ মানে হচ্ছে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন, যতটা পসিবল হচ্ছে সেইটাকে কাজে লাগাচ্ছে, অ্যালগোরিদমিক ওয়ে, প্রত্যেকটা জিনিসের অ্যালগোরিদম হয়, একটা নিয়ম হয়, যে নিয়ম বা অ্যালগোরিদমটা মেনে চলতে হয়, তো সেই অ্যালগোরিদমিক ওয়েতে অফ ফর্মুলেটিং অ্যান্ড সলভিং প্রবলেমস। তো সেই শহরগুলোকে কি করছে এখানে, প্রপার সাইন্টিফিক ওয়েতে, ম্যাথমেটিক্যাল ওয়েতে তাদের প্রবলেম গুলোকে সলভ করা হচ্ছে, তাদের ইস্যুস গুলোকে ফর্মুলেট করা হচ্ছে। এরপরে বলছে দ্য আর্লি ইউনিভার্সিটিজ অফ দ্য ওয়েস্ট, পাশ্চাত্যের যে পুরনো যে আগে যে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়গুলো ছিল, which began to train professionals in planning, তারপর হচ্ছে স্ম্যাপিড সাম অফ দ্য মোস্ট igneous planners, যার মধ্যে কি বলছে যে যে সেই সময়কার ইউনিভার্সিটিতে যারা ছিলেন তাদের মধ্যে প্ল্যানিং এ কয়েকজন রয়েছে যারা কিনা সব থেকে কি বলছে, ইগনিয়াস প্ল্যানার্স মানে সব থেকে পুরনো, ইগনিয়াস কথাটা মানে হচ্ছে সব থেকে পুরনো এবং খুব বলতে পারো স্পেশালিস্ট, ঠিক আছে, স্পেশাল, who were expert in these domains, যারা কিনা সেই বিষয়ে বিশাল পারদর্শী ছিল, এক্সপার্ট ছিল। This was because these very subjects were absorbed into the planning curriculum that had its roots in the social sciences, geography and architecture. Planning in India and its education differ from West. Last একটা লাইনেই শুধু ভারতের সাথে তুলনা করা হয়েছে, আদারওয়াইজ পুরো প্যাসেজটাতে এটাই বলা হয়েছে যে পাশ্চাত্যের দেশগুলোতে, স্পেশালি নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস এই সমস্ত জায়গাতে শহরগুলো খুব সুন্দর প্ল্যান করা, আমাদের মতো এখানকার মতো ঘজঘট হ্যাপাজার্ড নয়। কেন? দিস ইজ বিকজ ভেরি সাবজেক্টস ওয়ার অ্যাবজর্বড ইনটু দ্য প্ল্যানিং কারিকুলাম। এরা এই সাবজেক্টটাকে একটা প্ল্যানিং কারিকুলামের মধ্যে ঢোকাতো। আমাদের এখানে দেখবে নর্মাল লোকজন দুম করে একটা ছাদ দেওয়া বাড়ি তুলে দাঁড় করিয়ে দেয়, বাট এটা এখন কিছু মানুষজন আছে যারা ইঞ্জিনিয়ার ডেকে বাড়ি টাড়ি করে, বাট কটা লোক ইঞ্জিনিয়ার ডেকে প্রপার প্ল্যান করে বাড়ি করে? সবাই নিজেদের পছন্দ মতো ইচ্ছে মতো বাড়ি করে ফেলে। তো সেটাই এখানে বলছে যে প্ল্যানিং কারিকুলাম দ্যাট হ্যাড ইটস রুটস ইন দ্য সোশ্যাল সায়েন্স। এই যে আমরা যে সোশ্যাল সায়েন্স ক্লাস 5 থেকে যে বাচ্চারা পড়ছে বা ছোট বয়স থেকে যে সাবজেক্টগুলো পড়ছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সেখানে তারা প্ল্যানিংটাকে একটা সাবজেক্ট হিসেবে ঢোকায়। কোথায়? ওই নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিসে যে ইউনিভার্সিটি গুলো রয়েছে, স্কুলগুলো আছে সেখানে। এই যে দেখো, দ্যাট ইটস রুট ইন দ্য সোশ্যাল সায়েন্স, জিওগ্রাফি, আর্কিটেকচার, এই প্ল্যানিংটাকে তারা জিওগ্রাফি, সোশ্যাল সায়েন্স এবং আর্কিটেকচারের মধ্যে স্টুডেন্টদেরকে পড়ায়, যার ফলে কি হয়েছে, তারা প্রপার প্ল্যানিং মেনটেন করে শহরগুলোকে তৈরি করেছে, তাদের সীমানাগুলোকে সুন্দর করে বর্ডারিং করেছে, যার ফলে আমাদের ভারতের মতো র্যান্ডম ভাবে হয়নি। ওই জন্যই বলেছে যে ইন্ডিয়াতে যে প্ল্যানিং রয়েছে and its education differ from the west, ভারতের শিক্ষা এবং প্ল্যানিং দুটোই পাশ্চাত্যের দেশগুলোর থেকে পুরোপুরি আলাদা।
ঠিক আছে, এইবার কোশ্চেনটা বলছে মোস্ট লজিক্যাল রেশনাল ইনফারেন্সের উপর বেস করে। আমি বললাম না ম্যাক্সিমামটা ইনফারেন্সই আসে বেশি, অ্যাজাম্পশন ইনফারেন্সটা কমন, আর ওই ক্রাক্স, করোলারি, তারপরে কনোটেশন এগুলো আসে, দু একটা করে আসে, বাট ইনফারেন্সটা খুব কমন একটা। কি বলছে দেখো এখানে, প্রথমটা বলছে কারিকুলাম ফর আরবান প্ল্যানিং কোর্সেস শুড হ্যাভ ডাইভার্স অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। বলছে কারিকুলাম ফর আরবান প্ল্যানিং এর জন্য যে কারিকুলামটা দেওয়া হচ্ছে সেটা শুড হ্যাভ ডাইভার্স, সেটা ডাইভার্স মানে হচ্ছে অনেক রকম দিকটাকে কভার করা উচিত। ইন্টারডিসিপ্লিনারি মানে অনেকগুলো সাবজেক্টকে যখন আমরা একসাথে করে স্টাডি করি সেটাকে ইন্টারডিসিপ্লিনারি বলে। ডিসিপ্লিন মানে হচ্ছে সাবজেক্টকে বলা হয়, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, দিজ অল আর ডিসিপ্লিন। তো যখন আমরা অনেকগুলো সাবজেক্টকে একসাথে করে নিয়ে স্টাডি করি মিলিয়ে, তখন ইন্টারডিসিপ্লিনারি কথাটা ইউজ করা হয়। তো এটা বলছে এতে। বিতে বলছে, আমি অ্যান্সার আগে বলছি না, আগে আমি বুঝিয়ে দিই। অ্যান্সার বিতে বলছে ইন ইন্ডিয়া সিটি অ্যাডমিনিস্ট্রেশন ইজ আন্ডার বিউরোক্রেসি হুইচ ল্যাক্স ফর্মাল ট্রেনিং ইন আরবান প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট। ভারতবর্ষের সিটির অ্যাডমিনিস্ট্রেশন কাদের আন্ডারে রয়েছে? বিউরোক্রেটদের আন্ডারে, মানে সিভিল সার্ভেন্টদের আন্ডারে রয়েছে, আর যাদেরকে প্রপার আরবান প্ল্যানিং বা ম্যানেজমেন্টের ট্রেনিং দেওয়া হয় না। সিতে ইন্ডিয়াতে ম্যানেজমেন্ট অফ আরবান এরিয়াজ ইজ আ লোকাল অ্যাফেয়ার অ্যান্ড আ ক্রনিক প্রবলেম অফ ইনসাফিসিয়েন্ট ফান্ড। বলছে ভারতে এই আরবান শহর এলাকাগুলো এটা একটা লোকাল অ্যাফেয়ার, লোকাল বডির আন্ডারে, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ে, আর এটা একটা ক্রনিক প্রবলেম। ক্রনিক মানে কোনোদিনও যে রোগটা শেষ মানে সারে না, যেমন ডায়াবেটিস একটা ক্রনিক প্রবলেম। এরপর ডিতে বলছে উইথ হাই ডেন্সিটি অফ পপুলেশন অ্যান্ড ওয়াইড স্প্রেড পভার্টি ইন আওয়ার আরবান এরিয়াজ প্ল্যান ডেভেলপমেন্ট ইন দেম ইজ ভেরি ডিফিকাল্ট। বলছে অতিরিক্ত জনঘনত্ব থাকার ফলে আর গরিবী বেশি থাকার ফলে শহর এলাকাগুলোতে প্ল্যান ডেভেলপমেন্ট হওয়া খুবই কঠিন। তো বলো কোনগুলোকে বাদ দেওয়া যাচ্ছে? খুব ইজি এটার অ্যান্সার। বলছে প্ল্যান ডেভেলপমেন্টে মনে হচ্ছে এই যে গ্রোথ যত বাড়ছে তত মানে আনডেভেলপ প্ল্যান হচ্ছে। কোনটা এর মধ্যে এবিসিডির মধ্যে কোনটা মনে হচ্ছে? অপশন নাকি? আচ্ছা, চিরন্তন বলছো ডি মনে হচ্ছে, আর পৌলমী কি বললে? আমি তো 2 আর 3 বাদ দিতে পেরেছি। 2 আর 3? না, আমিও 2 আর 3 বাদ দিতে পেরেছি। 2 আর 3 আবার ভালো করে এ আর ডি পড়ো তাহলে। 2 আর 3 বাদ দিয়েছো যখন, মানে বি আর সি বাদ দিয়েছো যখন, এ আর ডি আবার পড়ো। আর এটা একবার বলবেন এটা? কারিকুলাম ফর আরবান প্ল্যানিং কোর্সেস শুড হ্যাভ ডাইভার্স অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। বলছে আরবান প্ল্যানিং এর যে কারিকুলামটা থাকবে, স্টাডিজ এর যে কোর্সটা থাকবে, সেটা ডাইভার্স হতে হবে, মানে অনেক মাল্টিডিসিপ্লিনারি হতে হবে, এবং ইন্টারডিসিপ্লিনারি মানে সমস্ত সাবজেক্টের সাথে কানেক্টেড হতে হবে, যাতে কিনা নলেজটা কমপ্লিট নলেজ হয়। এটাও তো ঠিক লাগছে যে এটা আমাদের বলতে গেলে যদি আমাদের যদি মানে মাল্টিডিসিপ্লিনারি কোর্স যদি মানে এ করা হয় তাহলে। আমাকে একটা কথা বলো তোমরা, আমাকে একটা কথা বলো, বাকি চিরন্তন বললে এ তো মনে হচ্ছে, আবার ডিও মনে হচ্ছে, বাকি এবার কনফার্ম আমাকে একজন একজন করে বলো, এ কার মনে হচ্ছে, ডি কার মনে হচ্ছে? চিরন্তনের কি মনে হচ্ছে ফাইনাল? ফাইনাল আমার হচ্ছে ডিটাই মনে হচ্ছে হবে। বাকিদের? এ। আর কেউ? বি অপশন। ডি মনে হচ্ছে না বি মনে হচ্ছে? এত ভাবতে হচ্ছে কেন? এত ভাবার মতো কিছু নেই কোশ্চেনটাতে। এই গোটা প্যাসেজে কোথায় লেখা আছে বলো তো? অতিরিক্ত পপুলেশন আর গরিবির জন্য আমাদের দেশে খুব সমস্যা হয়ে যাচ্ছে। আমাদের দেশের কথা তো লাস্ট একটা লাইনে লেখা আছে যে ভারতবর্ষের প্ল্যানিং পাশ্চাত্যের প্ল্যানিং এর থেকে আলাদা। তো এইখানে কোথায় লেখা আছে যে অতিরিক্ত পপুলেশন আর গরিবি রয়েছে শহর এলাকাতে, যার জন্য হচ্ছে আরবান ডেভেলপমেন্ট অসুবিধা হচ্ছে? এটা গোটা প্যাসেজে একটা লাইন খুঁজে দেখাও তো আমাকে। হ্যাঁ, এটা ঠিক যে এটা তো ইনফারেন্স বলেছে, এটা তো অ্যাসাম্পশন চাইনি। আমি অ্যাসাম্পশনে কেন যাব? হ্যাঁ, তুমি নিজে তারপর অ্যাসাম্পশনেও এটা হতো না। তার কারণ হচ্ছে যেটা আমি কি বললাম, যেটাতে ভারতবর্ষকে নেগেটিভ বলবে, ডিমিং করবে, সেটা অ্যান্সার হবে না। প্রথমত তো প্যাসেজেই দেয়নি, গোটা প্যাসেজে একটা লাইন খুঁজে দেখাও তো হাই ডেন্সিটি পপুলেশন আর গরিবি রয়েছে। এছাড়া আর কিছু হতেই পারে না, এছাড়া আর বাকিগুলোতে হওয়ার মতো জায়গায় নেই।
কোর্সটা পড়ালে তবেই তো এক্স্যাক্টলি ওই তো প্যাসেজেই তো লেখা রয়েছে, দেখো না, ম্যাথমেটিক্যাল মডেল, স্ট্যাটিস্টিক্স, সোশ্যাল সায়েন্স, জিওগ্রাফি, আর্কিটেকচার, এগুলোর সাথে আরবান প্ল্যানিং কে পড়তে হবে। জিওগ্রাফি, আর্কিটেকচার ওগুলো পড়ালে তবেই তো আমার নলেজটা ভাস্ট হবে। হ্যাঁ, তা সমস্ত সাবজেক্টের সাথে যদি না পড়ানো হয় আরবান প্ল্যানিং কে, তাহলে কি করে সম্ভব? তো বাকি যেগুলো দিয়েছে ওগুলো প্যাসেজেই নেই। বিউরোক্রেসির জন্য এর জন্য দায়ী, এটাও প্যাসেজে নেই। এটা একটা লোকাল অ্যাফেয়ার, এটা একটা ক্রনিক প্রবলেম, এটাও প্যাসেজে কোথাও বলেনি যেটা লোকাল অ্যাফেয়ার। প্লাস ইন্ডিয়ার কথা তো উঠছেই না। গোটা প্যাসেজে শুধুমাত্র প্রবলেমটা নিয়ে আলোচনা হয়েছে। ভারতবর্ষের লাইনটা শুধু লাস্ট এক লাইনে রয়েছে, ভারতে এডুকেশন এবং প্ল্যানিং দুটোই পাশ্চাত্যের থেকে আলাদা আলাদা বলেছে, বাট খারাপ থরেই লিখেছে। একবারও বলেছে যে এটা খারাপ? নিজে নিজে কেন ধরে নেবো যে ভারতের এটা খারাপ হবে? তো এটা খারাপের কোনো জায়গাই নেই। বোঝা গেছে? যা প্যাসেজে বলবে না তা নিজে নিজে পাকামো মেরে ধরবোই না। যা প্যাসেজে বলেছে তার মধ্যেই নিজেকে লিমিটেড রাখবো। সো একমাত্র, আর অ্যান্সার অলওয়েজ পজিটিভ হয়, মানে যেটা থেকে তুমি কিছু একটা বার্তা পাবে। দেখো বাকি বি সি ডি নেগেটিভ স্টেটমেন্ট, তোমার প্রবলেমটা দেখাচ্ছে। বি তে বলছে বিউরোক্রেসির সমস্যা, সি তে বলছে লোকাল অ্যাফেয়ার বা তার মানে মিউনিসিপ্যালিটির সমস্যা, ডি তে বলছে গরিবি আর পপুলেশনের সমস্যা। আরে সমস্যা তো আমিই জানি যে সমস্যা, পুরো প্যাসেজেই তো সমস্যা পড়লাম। সলিউশনটা তো অ্যান্সার, মানে অ্যান্সার ভেতরে, অ্যান্সারের মধ্যে তো পজিটিভিটি থাকবে, সলিউশন থাকবে। আর সেটা কি রয়েছে? এই যে কারিকুলাম ফর আরবান প্ল্যানিং কোর্সেস শুড হ্যাভ ডাইভার্স এন্ড ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। পজিটিভ দিক আছে, ওই মানে ওটাই হচ্ছে আনসার, ওটাই একমাত্র অ্যান্সার। ঠিক আছে, আর কোনো অ্যান্সার নেই এখানে, তো এইটা একটু মাথায় রাখো। ওকে, পরের কোশ্চেন, এই সেম প্যাসেজ থেকে আরেকটা কোশ্চেন দেখো। এটা বলছে অ্যাজাম্পশন। অ্যাজিউম করা মানে এই নয় যে কোনো কিছুকে নেগেটিভ ধরে নেব বা এর থেকে এক ধাপ নিজে নিজে বানিয়ে নেব, না। অ্যাজিউম করা মানে বানিয়ে নেওয়া নয়, কিন্তু অ্যাজিউমও যেটুকু করব সেটাও একটা লিমিটের মধ্যেই অ্যাজিউম করব। লিমিটের মধ্যে, যেমন ধরো কোনো একটা জায়গা থেকে আমি ধোঁয়া বেরোতে দেখলাম আর আমি ধরে নিলাম আগুন লেগেছে। কেন? বরফ থেকেও তো ধোঁয়া বেরোয়, ঠিক আছে? তারপর ধুলো ছড়ালেও তো ধোঁয়া বেরোয়, ধোঁয়া তো ছাই থেকেও ধোঁয়া বেরোয়, তো কত জায়গা থেকে ধুলোর থেকেও ধোঁয়া বেরোয়। তো এখন ধুলো বা ধোঁয়া দেখে আমি ধরে নেবো না ওটা আগুন। তো অতিরিক্ত নিজে নিজে অ্যাজিউম করতে যাবো না, একটা অ্যাজিউমশনেরও একটা লিমিট থাকবে যে কতটুকু আমি অ্যাজিউম করতে পারি। কোশ্চেনে বলছে বেসড অন দ্য অ্যাবভ প্যাসেজ দ্য ফলোইং অ্যাজাম্পশনস হ্যাভ বিন মেড। কি অ্যাজাম্পশনস মেড করা যাচ্ছে? ইন্ডিয়া নিডস আ নিউ জেনারেশন অফ আরবান প্রফেশনালস উইথ নলেজ রেলিভেন্ট টু মডার্ন আরবান প্র্যাকটিস। Indian university at present have no capacity or potential to impart training in systems approach. কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ খুঁজে বার করো, অ্যান্সার পেয়ে যাবে। কোনটাতে কাউকে সম্মান দেওয়া হচ্ছে, কোনটাতে কাউকে অপমান করা হচ্ছে, কোনটা সলিউশন আর কোনটা ইনসাল্ট, খুঁজে বার করো, অ্যান্সার আছে। এগুলো কঠিন কিছু নয়, লাইন পড়েই বোঝা যায়। India needs a new generation of urban professionals with knowledge relevant to modern urban practice. কোনো মানে বুঝতে অসুবিধা আছে তাহলে জিজ্ঞেস করবে। ভারতের একটা নিউ জেনারেশনের আরবান প্রফেশনালসদের দরকার, যাদের কিনা নলেজ থাকবে মডার্ন আরবান প্র্যাকটিসের সাথে রিলেটেড। আর ভারতবর্ষের ইউনিভার্সিটি গুলোর এই মুহূর্তে কোনো ক্যাপাসিটি নেই, যোগ্যতা নেই যে তারা ট্রেনিং প্রোভাইড করতে পারে। ইজ ইট? এখন ভারতের ইউনিভার্সিটি অনেকটা এগিয়ে আছে। তাহলে এটা কি করছে? গভর্নমেন্টকে ডিমিন করছে তো, ভারতকে ডিমিন করছে। হ্যাঁ, তাই তো ইনসাল্ট। তো ইনসাল্ট যেটা করে সেটা তো হয় না, রাইট? সেটা সেই সেগমেন্টে মানে ইনকারেক্ট। তাহলে দুই ভুল হলে অ্যানসার কি হচ্ছে? আর বাকি যারা আমরা পড়ে আছে 1 3 আর 4। 1 3 4 1 3 4 কেন হবে? 2 যদি ভুল হয়ে যায় তাহলে তো দুটো স্টেটমেন্ট বাদ হয়ে যাচ্ছে। 2 কোথায় কোথায় আছে? বি আর সি বাদ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এ আর ডি রইলো। তাহলে কি 1 নাম্বারটা ঠিক না ভুল বলো? 1 নাম্বারটা একবার বলবেন? ঠিক আছে। India needs a new generation of urban professionals with knowledge relevant to modern urban practice. ভারতের একটা নতুন জেনারেশনের আরবান প্রফেশনালসদের দরকার, যাদের কিনা নলেজ রয়েছে আরবান প্র্যাকটিস সম্পর্কে। এটাই হবে না, এটাই হবে। বাকিদের 1 নাম্বার নিয়ে কোনো ডাউট? 1 নাম্বার হবে। হ্যাঁ, বাকিরা বলো, বাকিদের কোনো অসুবিধা 1 নাম্বার নিয়ে বুঝতে? না দিদি, না ঠিক আছে, ঠিক আছে। 1 নাম্বারটা হবে, বোঝা গেছে তো? সো অ্যান্সার হবে এ, 1 অনলি। ঠিক আছে, অ্যান্সার 1 অনলি। যদি কারোর কোনো ডাউট থাকে, যদি মনে হয় যে দিদি 1 নাম্বার কেন হলো, কারণ কি ওটা প্রথমত পজিটিভ এবং ভারতের প্রয়োজন আছে, এই কথা বলেছে, করা উচিত, প্রয়োজন আছে, এগুলো পজিটিভ টার্ম, এগুলো কারোর উপর চাপিয়ে দেওয়া নয় বা কাউকে ছোট করাও নয়। ঠিক আছে, তো যখনই কোনো শুড হ্যাভ, মাস্ট হ্যাভ, নিড এই ধরনের ওয়ার্ডস থাকবে, তার মানে বুঝতে হবে যে হ্যাঁ এটা দরকার, এটা প্রয়োজন হতেই পারে। সো ইট ইজ আ পজিটিভ স্টেটমেন্ট, আর এটাতে কাউকে ইনসাল্ট করা হচ্ছে না, কোনো রাজ্যকে, দেশকে বা গভর্নমেন্টকে বা বিউরোক্রেসিকে ছোট করা হচ্ছে না। ঠিক আছে, আর এই যে পরের লাইনটা দেখো, নো ক্যাপাসিটি, কোনো যোগ্যতা নেই, এইখানেই নেগেটিভ। ও প্রথমে নো ক্যাপাসিটিতে গোল করে ক্রস করে দেবো, ব্যাস, ওখানে আমার পড়ারই দরকার নেই।
পরের প্যাসেজে আসছি আমি। পরের প্যাসেজ বলছে নট এভরি ভয়েস অন দ্য ইন্টারনেট কমেন্টস দ্য সেম কাইন্ড অফ অডিয়েন্স। বলছে ইন্টারনেটে যে আমরা প্রত্যেকেই যে ধরো ভিডিও দিচ্ছে বা ভয়েস দিচ্ছে, সেগুলো সেম কাইন্ড অফ অডিয়েন্স পায় না, এন্ড দ্যাট ইজ ট্রু। কারোর ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ হয়, কারোর ভিডিওতে 100 ভিউজ হচ্ছে, সো সবাই থোড়ি সেম অডিয়েন্স পায়। When anonymous private entities with high capital can pay for more space for their opinions, they are effectively buying a louder voice. এই যে পয়সা দিয়ে জিনিস স্পন্সর করা হয় না, বলছে যখন একজন অ্যানোনিমাস প্রাইভেট এন্টিটি, অ্যানোনিমাস মানে যার নাম জানা নেই, ঠিক আছে, নাম না জানা একজন ব্যক্তি অনেক বেশি পয়সা পে করে তার ওপিনিয়ন কিনতে, মানে যখন ওপিনিয়ন কেনে আর কি টাকা দিয়ে, তখন সে এফেক্টিভলি লাউডার ভয়েস পায়। তার দেখবে যে অ্যাড দেখায় এখানে সেখানে ওখানে, দুনিয়ার সব জায়গায় অ্যাড দিয়ে ভরিয়ে দেয়, তাদের ভিডিওগুলো বারবার করে সাজেশনে আসতে থাকে। কারণ কি, ওটা ইউটিউবকে পয়সা দিয়েছে, বা কোথাও একটা সোশ্যাল ইন্টারনেটে ওই যেটাকে কি বলে আমাদের এই এবিপি আনন্দ, 24 ঘন্টা, এই ধরনের কোনো না কোনো নিউজ পোর্টালে এগুলোতে কোনো টাকা দিয়েছে, তখন কি হয়, সেই খবরটাই বারবার করে দেখানো হয়ে থাকে। ইফ পলিটিক্যাল ডিসকোর্স, হ্যাঁ অনেক আছে, একটা দুটো না, এরকম অনেক রয়েছে। টোটাল ইন্টারনেটের কথাই বলা হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়া হোক বা নর্মাল এই যে টিভি মিডিয়া হোক, যেটাই হোক না কেন, যে কোনো জায়গায় যে পয়সা দিচ্ছে তারই ভয়েসটা বেশি থাকছে। ইফ পলিটিক্যাল ডিসকোর্স in the digital sphere is a matter of outshining one's opponent till the election is won, then the quality of politics suffers. বলছে পলিটিক্যাল ডিসকোর্স, যেগুলো ডিসকোর্স মানে হচ্ছে আমাদের যে মতবাদ বা যেগুলো থাকে, বলছে পলিটিক্যাল ডিসকোর্স যদি শুধুমাত্র ডিজিটাল স্ফিয়ারে ওই ফোন, মিডিয়া, টিভি এর মধ্যেই লিমিটেড থাকে, তাহলে কি হবে, ইলেকশন হয়ে যাওয়ার পরে ব্যাস গল্প শেষ, যেই তুমি জিতে গেলে তারপর আর তোমার কথার কোনো দাম থাকবে না। The focus of social media is restricted to the promotion of content that generates more user engagement regardless of how inflammatory the content may be. দেখবে এটাকেই বলে টিআরপি। যেখানে যত বেশি টিআরপি থাকবে, যে খবরটা যখন যত টিআরপি পায়, তখন সেই খবরটাই বারবার দেখাতে থাকে। যেমন আজিকরের ঘটনাটা হলো যখন, তখন শুধু ওই ঘটনা দেখো, 2 মাস পেরিয়ে গেছে, আবার নতুন একটা কিছু পেয়ে গেছে, পুরোপুরি ওই খবর আর একবারের জন্য দেখাবে না। টিআরপির জন্য ম্যাটার করে যে এটা কতটা তারা পয়সা পাচ্ছে। এই যে ফোকাস অফ সোশ্যাল মিডিয়া, মাস মিডিয়া, তারপর আদার্স টিভি মিডিয়া, সবই রেস্ট্রিক্ট থাকে কিসের ওপরে, প্রমোশন অফ কন্টেন্ট। কি করে কন্টেন্টটাকে প্রমোট করবে, দ্যাট জেনারেট মোর ইউজার এনগেজমেন্ট, যেটা কিনা লোকে বেশি নেবে, লোকে বেশি দেখবে, রিগার্ডলেস অফ হাউ ইনফ্লেমেটরি, সেটা কতটাই দুঃখের হোক, খারাপ হোক, ইনফ্লেমেট করা মানে হচ্ছে বাড়িয়ে দেওয়া, কোনো কিছুকে ফুলিয়ে দেওয়া, কষ্ট দেওয়া, দ্যাট ইজ ইনফ্লেমেটরি। বা আগুন লাগিয়ে দেওয়া, মানে কতটা জ্বলন্ত হোক, ব্যথার হোক, পেইনফুল হোক না কেন, দ্য কন্টেন্ট মেবি, মানে সেটা যত কষ্ট দাঁড়িয়ে কি হোক না কেন, খারাপ হোক না কেন, তাতে ওদের কিছু যায় আসবে না, ওরা সেই কন্টেন্টটাকেই দেখাবে। দেখবে লোকজন আজকাল ভাইরাল হওয়ার জন্য কত বেকার খারাপ জিনিসপত্র করে না সোশ্যাল মিডিয়ায়, কেন, নিজেদেরকে প্রচার করার জন্য, তাদের কন্টেন্টটাকে ভাইরাল করার জন্য। আর যারা ভালো কন্টেন্ট দিচ্ছে তারা বছরের পর বছর দিচ্ছে, তারপরেও তাদের ভিউজ হচ্ছে না। সো এইটাই বলছে যে এইটার ফলে টাকা এবং খারাপ কন্টেন্ট, এইগুলো হচ্ছে মেন কিসের জন্য, অডিয়েন্সের এনগেজমেন্টকে বাড়াবার জন্য, টিআরপি কে বাড়াবার জন্য। তো এইটাই বলা হয়েছে এখানে প্যাসেজটাতে। হ্যাঁ, অডিয়েন্সের এনগেজমেন্ট যত বেশি হবে, তত ভিউজ বেশি, তত পয়সা বেশি, ঠিক আছে, সেটা সব জায়গাতেই, সেটা মাস মিডিয়াতেও, সোশ্যাল মিডিয়াতেও, সব সোশ্যাল মিডিয়া বললে তার মধ্যে সবই অ্যাড হয়ে যাবে। 13 নম্বর কোশ্চেন বলছে, which one of the following statement best reflect the central idea of the above passage? এই প্যাসেজের সেন্ট্রাল আইডিয়া কি বলছে? প্রথম অপশন, constructed as a marketplace of views, social media ensures instant access to information. সোশ্যাল মিডিয়া আমাদেরকে ইনস্ট্যান্ট অ্যাক্সেস দেয় ইনফরমেশনে। বিতে বলছে, সোশ্যাল মিডিয়া আর নট আইডিয়াল অর মোরাল ইনস্টিটিউশনস বাট দ্য প্রোডাক্ট বিল্ড বাই কোম্পানিজ টু মেক প্রফিট। বলছে সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম কোনো আইডিয়াল বা নৈতিক ইনস্টিটিউশন নয়, প্রতিষ্ঠান নয়, বাট এটা কিসের জন্য তৈরি করা হয়েছে, প্রোডাক্টস বিল্ড বাই কোম্পানি এদেরকে তৈরি করেছে টু মেক প্রফিট। স্বাভাবিক, যে ফেসবুক তৈরি করেছে, যে ইনস্টাগ্রাম তৈরি করেছে, সে থোড়ি তোমার আমার কথা ভেবে করেছে যে এটাকে একটা মোরাল ইনস্টিটিউশন তৈরি করব, নৈতিক একটা প্রতিষ্ঠান হবে, না, তাদের নিজেদের প্রফিটের জন্য তৈরি করেছে। তো কারা খারাপ ভিডিও বানাচ্ছে, কারা ভালো ভিডিও বানাচ্ছে, তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, যেখান থেকে তাদের অ্যাড চলছে, পয়সা রোজগার করছে, এনাফ। সিতে বলছে, সোশ্যাল মিডিয়া হ্যাভ বিন ক্রিয়েটেড টু স্ট্রেনথেন ডেমোক্রেসি। সোশ্যাল মিডিয়া তৈরি করা হয়েছে গণতন্ত্রকে আরো বেশি শক্ত করার জন্য। আর ডিতে বলছে, ইন টুডেজ ওয়ার্ল্ড, বর্তমান বিশ্বে সোশ্যাল মিডিয়া আর ইনএভিটেবল ফর ওয়েল ইনফর্মড সোশ্যাল লাইফ। একটা মানে জ্ঞানগম্ভীর সামাজিক জীবন কাটাবার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া ইনএভিটেবল, অবশ্যম্ভাবী। সোশ্যাল মিডিয়া না করলে আমরা সুন্দর সামাজিক জীবন বা জ্ঞানপূর্ণ সামাজিক জীবন কাটাতে পারি না, নলেজেবল সামাজিক জীবন কাটাতে পারি না। ইজ ইট সো? সো কোনগুলো আগে বাদ দিতে পারছো বলো? দুটো বাদ দেওয়ার মতো আছে, দুটো কেন, সবই বাদ, তিনটেই বাদ দেওয়া যায়, বাট তোমরা অন্তত দুটো আগে বাদ দিতেই পারবে। কোন দুটো বাদ দিতে পারছো? বিটা মনে হচ্ছে।
বিটা মানে অ্যানসার মনে হচ্ছে। ওকে, বাকিদের এখনই বলছি না, সবাই বলো তারপরে বলবো। আমার বিটাই মনে হচ্ছে। আচ্ছা, বাকিরা আর কেউ? এ কেন হবে না বলো, একটা যেগুলো হবে না, এই যে বি যে বলছো হবে, বাকি কেন হলো না? এ সি ডি কেন হবে না আমাকে সেটা বলো। এ কেন হলো না? কি বলছে এতে? ইনস্ট্যান্ট অ্যাক্সেস টু ইনফরমেশন। মার্কেট প্লেসের ভিউজ এর জন্য হলেও সোশ্যাল মিডিয়া আমাদেরকে ইনস্ট্যান্ট অ্যাক্সেস দেয় ইনফরমেশন। ইজ ইট সো? না, ইনস্ট্যান্ট কখনো অ্যাক্সেস দেয় না। বললো যে ওই যে যার টাকা আছে, যার ভয়েস আছে, সে নিজেরটাকে লাউডার ভয়েস দিতে পারছে, পয়সা দিচ্ছে, তারটা স্পন্সরশিপ দিচ্ছে, সুতরাং লোকের কাছে বেশি পৌঁছচ্ছে। তো সব ইনফরমেশন ইনস্ট্যান্ট দিচ্ছে না। সি বলছে ডেমোক্রেসি। এটা আরো ডেমোক্রেসিকে স্ট্রেনদেন ঘন্টা করেছে। না, আর এটা সোশ্যাল মিডিয়া এরা নিজেদের লাভের জন্য তৈরি করা হয়েছে, এটা ডেমোক্রেসি গণতন্ত্রকে শক্ত করার জন্য নয়। আর ডি তে তো বলছে যে তুমি সোশ্যাল মিডিয়া ইনএভিটেবল। ইনএভিটেবল মানে অবশ্যম্ভাবী। আর এই যে কি বলেছি, যখনই কোনো জিনিসকে এক্সট্রিম বলে দেবে সেটা ভুল হবে। সোশ্যাল মিডিয়া না করলে, সোশ্যাল মিডিয়ায় না থাকলে সে নিজে একটা সামাজিক ব্যক্তিত্বপূর্ণ জীবন কাটাতে পারে না, এটা হতে পারে কখনো? আমাদের বাবা মায়ের থোড়ি সোশ্যাল মিডিয়া আছে, দিব্যি তারা আমাদের থেকেও বেশি শিক্ষিত জীবন যাপন কাটাচ্ছে। সুতরাং এ সি ডি তিনটেই ভুল, অ্যান্সার হবে বি। সোশ্যাল মিডিয়া আইডিয়াল নয়, নট আইডিয়াল অর মরাল, এটা একদমই নৈতিক বা আইডিয়াল নয়। বাট দ্য প্রোডাক্ট মেড বাই দি কোম্পানিজ টু মেক প্রফিটস। কোম্পানি এটা তৈরি করেছে নিজেদের লাভের জন্য, তাই তো বলা আছে প্যাসেজে। একদম একদম। সো অ্যান্সার বি। কারোর কোনো ডাউট কেন বি হলো? যদি কারোর মনে প্রশ্ন থাকে যে বিটা কেন হলো, বুঝতে অসুবিধা হয়েছে বা, তাহলে জিজ্ঞেস করবে। কারোর কোনো ডাউট? কোনটা বলো? ওই অপশনে একটা ইনস্ট্যান্ট অ্যাক্সেস, ওটা আবার একটা কনফিউশন আছে। ওটায় কি কনফিউশন আছে বলো? ইনস্ট্যান্ট অ্যাক্সেস মানে সাথে সাথে, ইনস্ট্যান্ট মানে এই মুহূর্তে, অ্যাক্সেস মানে পাওয়া ইনফরমেশন সাথে, ইনস্ট্যান্ট মানে এই মুহূর্তে দিয়ে দেবে, মানে এই ঘটলো আর সাথে সাথে তুমি সোশ্যাল মিডিয়ায় পেয়ে গেলে, এরকমটা হয় না। সোশ্যাল মিডিয়ায় জিনিসটা আসতে হবে একটু সময় লাগে। ইনস্ট্যান্ট অ্যাক্সেস আমরা করতে পারি না সোশ্যাল মিডিয়া থেকে ইনফরমেশন, ঠিক আছে? 14 নম্বরে বলছে এই একই প্যাসেজে 14 নম্বরে কি বলছে? বেসড অন দ্য অ্যাবাভ প্যাসেজ দ্য ফলোইং অ্যাজাম্পশনস হ্যাভ বিন মেড। কি অ্যাজিউম করতে পারি আমরা? দেখো, ইন্টারনেট ইজ নট ইনক্লুসিভ এনাফ। ইনক্লুসিভ মানে সবাইকে ইনক্লুড করে, যেটা সবাইকে অ্যাড করবে সেইটাকে বলা হচ্ছে ইনক্লুসিভ। আর 2 নম্বরে বলছে ইন্টারনেট ক্যান অ্যাডভার্সলি এফেক্ট দ্য কোয়ালিটি অফ পলিটিক্স ইন আ কান্ট্রি। বলছে ইন্টারনেট অ্যাডভার্সলি এফেক্ট করতে পারে, খারাপভাবে এফেক্ট করতে পারে কোনটাকে? কোয়ালিটি অফ পলিটিক্স ইন আ কান্ট্রি। একটা দেশের কোয়ালিটি অফ পলিটিক্স কিরকম হবে সেটা একটা ইন্টারনেটের ওপরে নির্ভর করে, বা তার উপরে বেস করে অনেকটা চেঞ্জেস হয়, ঠিক আছে? সো বলো এর ভেতর কোন অ্যান্সারটা হবে? অ্যাজাম্পশনস, কিন্তু অ্যাজিউম একটা লিমিটের মধ্যে অ্যাজিউম করাই যায়, কোনো অসুবিধা হয় না। দুই নাম্বারটা তো মনে হচ্ছে, এক নাম্বারটা আরেকবার, এক নাম্বারটা আবার কি বলছে? ইন্টারনেট ইজ নট ইনক্লুসিভ এনাফ। ইন্টারনেট সবাইকে ইনক্লুড করতে পারে না। এনাফ মানে যথেষ্ট পরিমাণে, ঠিক আছে? যথেষ্ট পরিমাণে সবাইকে ইনক্লুড করতে পারে না। তোমার বাবা ইন্টারনেট করে, আমার দাদু বা তোমার দাদু ইন্টারনেট করতো, বা বয়স্ক যারা এই মুহূর্তে বেঁচে আছেন তারা ইন্টারনেট করে না। সো দ্যাট মিনস সবাইকে কি ইনক্লুড করছে? গ্রামের মানুষকে কি ইনক্লুড করছে? হ্যাঁ, এক ঠিক হবে? বলো এক ঠিক, এক নাম্বার স্টেটমেন্ট ঠিক না ভুল? না, এক ঠিক হবে না। কেন এক ঠিক হবে না? কেন এক ঠিক হবে না? কেন? এই তো লেখাই তো রয়েছে ইন্টারনেট ইজ নট ইনক্লুসিভ এনাফ। তা আমি তো ওটাই বললাম, ইন্টারনেট ইজ নট ইনক্লুসিভ এনাফ। ইন্টারনেট পুরোপুরি ভাবে ইনক্লুসিভ নয়, তো তাই তো বলেছি ইন্টারনেট পুরোপুরি ভাবে ইনক্লুসিভ নয়। ওই জন্যই তো বললাম যে বয়স্ক যারা রয়েছে, গ্রামের মানুষ রয়েছে, গরিব মানুষ রয়েছে, তারা তো ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছে না। আচ্ছা, ফার্স্ট অপশনটা স্টেটমেন্টটা দেওয়া আছে। হ্যাঁ, এক নাম্বার স্টেটমেন্ট হবে। এক সেকেন্ড একটু ওয়েট করো, 1 মিনিট একটু ওয়েট করো। আচ্ছা, যেটা পড়াচ্ছিলাম, কোথায় পড়াচ্ছিলাম গো? দাঁড়াও 1 সেকেন্ড। এত আশপাশ থেকে এত ইরিটেটিং চিৎকার হচ্ছে, মানে মাথাটা গরম হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ 14 নাম্বারটা বলছিলাম, ইন্টারনেট ইজ নট ইনক্লুসিভ এনাফ। ওই যে ফার্স্ট লাইনে কি বললো? ফার্স্ট লাইনেই বললো না যে যার পয়সা আছে সে নিজের ভয়েস কিনে নিতে পারে। তো তার মানে কি সবাইকে কি সমানভাবে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছে? মানে সবাই কি ইন্টারনেটে সেই জায়গা পাচ্ছে না। তো দ্যাট মিনস ইন্টারনেট ইজ নট ইনক্লুসিভ এনাফ। বোঝা গেছে? ইন্টারনেট ইনক্লুসিভ নয়। 2 নম্বরে বলছে ইন্টারনেট ক্যান অ্যাডভার্সলি এফেক্ট দ্য কোয়ালিটি অফ পলিটিক্স ইন আ কান্ট্রি। ওই লাইনটা তো স্পষ্টভাবে প্যাসেজেই রয়েছে, দেখো এই যে
if political discourse is in the digital sphere is a matter of outshining of one's opponent till the election is won, then the quality of politics suffers. যতক্ষণ না সে জিতে নিচ্ছে ইলেকশনটা ততক্ষণ অবধি সে ইন্টারনেটে প্রচার করছে, বাট তারপর সেই কোয়ালিটি অফ পলিটিক্স সাফার করবে। সো সেটাই এখানে 2 নম্বরে বলেছে যে এটা পলিটিক্যাল একটা দেশের পলিটিক্সকে যথেষ্ট পরিমাণে অ্যাডভার্সলি এফেক্ট করতে পারে। সো তার মানে দুটোই ঠিক হচ্ছে। 14 নম্বরের অ্যান্সার কি হবে তাহলে? বোথ 1 and 2। বোঝা গেছে? কোনো ডাউট আছে এবার যে কেন দুটোই ঠিক হলো? না দি বোঝা না দিদি, ঠিক আছে। ওকে, পরের প্যাসেজে দেখো, পরের 21 নাম্বার প্যাসেজ। 21-এ কি বলছে দেখো, এখানে এটা ফার্স্ট প্যাসেজটা দিয়েছে, এটা অ্যাজাম্পশনস এ দিয়েছে। বলছে বাই দ্য টাইম চিলড্রেন রিচ ক্লাস 8 দ্য বাল্ক অফ দেম tend to be in the age range of 13 to 15 years। যখন বাচ্চারা ক্লাস 8-এ ওঠে তখন বেশিরভাগ তাদের মধ্যে বেশিরভাগ 13 থেকে 15 বছরের মধ্যে থাকে। But in our country, about a quarter of all children in class 8 struggle with reading simple text, and more than half are still unable to do basic arithmetic operations like division. But India-তে আমাদের দেশে about a quarter of all children class 8, quarter মানে হচ্ছে 25%, 25%, বলছে এর মধ্যে 25% বাচ্চা যারা কিনা ঠিকঠাক ভাবে অ্যারিথমেটিক সলভ করতে পারে না, যেমন একটা ভাগ করতে পারে না, ঠিকঠাক ভাবে পড়তে সিম্পল টেক্সট রিডিং পড়তে পারে না। Every year, about 25 million young boys and girls from elementary school move into the life that lies for them beyond compulsory schooling। বলছে কি যে 25 মিলিয়ন ছোট বাচ্চা, ইয়ং ছেলে বা মেয়ে যারা কিনা এলিমেন্টারি স্কুল থেকে তারা কোথায় যাচ্ছে? কম্পালসারি স্কুলিং যেটা রয়েছে সেখানটাতে যাচ্ছে। ঠিক আছে, এলিমেন্টারি স্কুল মুভ ইনটু দ্য লাইফ দ্যাট লাইজ ফর দেম বিয়ন্ড কম্পালসারি স্কুলিং। বিয়ন্ড মানে কম্পালসারি স্কুলিং ক্লাস 8 অব্দি যেটা রয়েছে তার উপরে মাত্র 25 মিলিয়ন, ঠিক আছে, প্রত্যেক বছর ছেলে মেয়ে যাচ্ছে। দে ক্যান নট এন্টার দ্য ওয়ার্ক ফোর্স অ্যাটলিস্ট ইন দ্য অর্গানাইজ সেক্টর টিল দে আর 18। তো 18 বছর না হওয়া অব্দি তারা কোনো সরকারি অর্গানাইজ সেক্টরেও ঢুকতে পারবে না, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক। 18 বছর না হলে কোনো অর্গানাইজ সেক্টর তাদেরকে নেয় না কাজে। ফর মেনি ফ্যামিলিজ, বহু ফ্যামিলির জন্য, দিস চিলড্রেন আর দ্য ফার্স্ট ফ্রম দেয়ার ফ্যামিলি এভার টু গেট দিস ফার ইন স্কুল। বলছে বহু পরিবারের কাছে এই বাচ্চাগুলো হচ্ছে ফার্স্ট ফ্রম দেয়ার ফ্যামিলিজ এভার টু গেট দি স্কুল, মানে প্রথম হচ্ছে তারা ফ্যামিলির কেউ যে যারা কিনা স্কুলে গেছে, প্রথম হচ্ছে এরা, মানে এদের বাড়ি থেকে এর আগে কেউ কোনোদিনও স্কুলেই যায়নি, এরাই এই বাচ্চাগুলোই হচ্ছে প্রথম যারা স্কুলে গেছে। প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন এক্সপেক্ট দ্যাট সাচ graduates from school will go on to high school and colleges। বলছে সেই প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন, বাচ্চা এবং বাবা মায়েরা এক্সপেক্ট করে, আশা করে যে such graduates, এরা গ্রাজুয়েট হলে মানে এদের গ্রাজুয়েশন কমপ্লিট হলে ফ্রম স্কুল will go to the high school and college। এরা ভাবে যে এখান থেকে স্কুল থেকে আর কি গ্রাজুয়েট হবে, তারপর তারা হাই স্কুলে যাবে, কলেজে যাবে, এটা হচ্ছে ওই ফ্যামিলিগুলোর ভাবনা বা ধারণা। হার্ডলি এনিওয়ান ওয়ান্টস টু গো ব্যাক টু এগ্রিকালচার। বেশিরভাগ মানে তাদের মধ্যে কেউ মানে হাতে গোনা কয়েকজন আছে হয়তো তারা এগ্রিকালচার বা চাষে যেতে চায়, ম্যাক্সিমামই যেতে চায় না। সবাই ভাবে হাই স্কুলে পড়বে, কলেজে পড়বে, গ্রাজুয়েশন হবে, তারপরে অন্য কিছু করবে আর কি তারা। এই মানে গ্রাজুয়েশনের পরে তারা ইদার স্কুল টিচার বা কলেজ বা যে কোনো একটা ভালো কিছু চাকরি করবে, তারা কেউ চায় না যে চাষ করতে। অন দি আদার হ্যান্ড, আবার অন্যদিকে abilities in terms of academic competencies are far lower than they should be, even based on the curricular expectations of class 8। বলছে আবার অন্যদিকে এবিলিটিস ইন টার্মস অফ একাডেমিক কম্পিটেন্সিস যেটা রয়েছে ইন টার্মস অফ আর ফার লোয়ার দেন দে শুড বি ইভেন বেসড অন দ্য কারিকুলার এক্সপেকটেশনস অফ ক্লাস 8। বলছে কি আবার অন্যদিকে তাদের যে যোগ্যতা এবিলিটি রয়েছে, একাডেমিক কম্পিটেন্সি মানে হচ্ছে যে অন্যান্য একাডেমিক লাইনে যে পড়াশোনা করার যে প্রতিযোগিতামূলক যে এক্সাম গুলো হয় সেগুলো ফার লোয়ার দেন দে শুড বি ইভেন বেসড অন দ্য কারিকুলার এক্সপেকটেশনস। মানে এরা ক্লাস 8 এর কারিকুলার এক্সপেকটেশনসও ফুলফিল করতে পারছে না, এদের ওই একাডেমিক কম্পিটেন্সি তো অনেক দূর কি বাত। তো মোদ্দা কথা হচ্ছে কি যে ক্লাস 8 এ পড়া বাচ্চারা বা নট অনলি 8 এ পড়া বাচ্চা, মেন হচ্ছে যারা স্কুলে পড়ছে তাদের নলেজের অভাব রয়েছে, মানে সেই ক্লাসে থাকাকালীন যতটা নলেজ দরকার সব বাচ্চাদের সেটা নেই, আর সেটা কত 25% বাচ্চাদের সেটা নেই। এইটার উপর বেস করে আমরা অ্যাজিউম করব, কি অ্যাজিউম করব বলছে দেখো অ্যাজাম্পশনসে। 1 নাম্বার বলছে ফর এফেক্টিভ স্কুল এডুকেশন প্যারেন্টস হ্যাভ গ্রেটার রোল দ্যান দ্য গভর্নমেন্ট। বলছে যে ভালো স্কুল এডুকেশন পাওয়ার ক্ষেত্রে বাবা মায়ের ভূমিকা বেশি থাকে সরকারের থেকে। 2 নম্বরে বলছে স্কুল কারিকুলাম দ্যাট কনফর্মস টু টুডেস রিকোয়ারমেন্ট and is uniform for the entire country may address the issue brought out। বলছে স্কুল কারিকুলাম দ্যাট কনফার্মস টু টুডেস রিকোয়ারমেন্ট। বলছে স্কুল কারিকুলাম যেটা কিনা এখন বর্তমানের রিকোয়ারমেন্ট রয়েছে, প্রয়োজন রয়েছে,
is to uniform for the entire country, পুরো ভারতবর্ষের জন্য সমান হতে হবে, এক হতে হবে, ইউনিফর্ম মানে সেম হতে হবে, may address the issues brought out, যে প্রবলেমটা এখানে আনা হয়েছে সেটাকে হয়তো অ্যাড্রেস করতে পারে কিভাবে, যদি গোটা ভারতবর্ষে একই ইউনিফর্ম কারিকুলাম আমরা নিয়ে আসি তাহলে। অপশন রয়েছে এক অনলি, দুই অনলি, বোথ অর নাইদার ওয়ান নট টু। বলছে এর মধ্যে কোন অ্যাজাম্পশনসটা আমরা ধরতে পারি। আমি কি বলেছি আবারও বলছি, আগে ভালো করে শোনো। অ্যাজাম্পশনস আমরা একটা লিমিটের মধ্যে রাখবো, নিজেদের অতিরিক্ত মাত্রাতিরিক্ত অ্যাজিউম করা যাবে না। যেখানে শেষ হয়েছে তার পরের লাইনটুকু অব্দি অ্যাজিউম করা যায়, ম্যাক্সিমাম একটা জেনারেল লাইনকে অ্যাজিউম করা যায়, বাট অনেক দূর কি বাত, অনেক ডেপথের বাত অ্যাজিউম করা যায় না। এইবার বলো প্রথম স্টেটমেন্টটা, যে সরকার স্কুলের ক্ষেত্রে, এফেক্টিভ স্কুলের এডুকেশনের ক্ষেত্রে বাবা মায়ের রোলটা বেশি থাকে গভর্নমেন্টের থেকে, ইজ ইট ট্রু অর ফলস? এই প্যাসেজ অনুসারে, নিজেরা ধরে নেবে না, এই প্যাসেজে যা বলা আছে তার উপর বেস করে। পৌলমী বলছো ফলস, ওকে। আর কেউ? দিদি ফলস এটা মনে হচ্ছে। বাকিদের আর কারো কোনো ডাউট? কারো ঠিক বলে মনে হচ্ছে, কারো এটাকে ট্রু বলে মনে হচ্ছে যে বাবা মায়ের ভূমিকা বেশি থাকে সরকারের ভূমিকা অনুসারে, এই প্যাসেজ অনুসারে, অন্য টাইম অনুসারে নয়। এই প্যাসেজে যা বলেছে সেই অনুসারে অ্যাজিউম করবে। ফলস তো একদম কনফার্ম ফলস, কারণ প্যাসেজে প্রথমত তো বলেনি কোনোভাবে, এখানে শুধুমাত্র আলোচনা করা হয়েছে যে ক্লাস 8 এর বাচ্চাদের পড়াশোনায় ঘাটতি রয়েছে, তার মানে থোড়ি এখানে এটা বলা হয়েছে যে বাবা মায়ের জন্য সে সরকারের না, প্যাসেজটা ওই কারণে ভুল তা নয় না, এটা ভুল বুঝতে হবে, এটা সরকারের ভুল না প্যারেন্টস এর ভুল, এই রিলেটেড প্যাসেজই নয়, প্যাসেজটাই এই রিলেটেড নয় যে প্রবলেমটা কার, গভর্নমেন্টের না প্যারেন্টস এর। প্রবলেমটা শুধু বলা হয়েছে যে বাবা মায়েরা এক্সপেক্ট করে তারা হায়ার স্টাডিজে যাবে, কেউ এগ্রিকালচারে যেতে চায় না, অথচ সেই সমস্ত বাচ্চাগুলোর পড়াশোনা করার মতো মানে 25% বাচ্চা সেই যোগ্যতাই নেই যে তারা ক্লাস 8 এর সেই অঙ্ক বা বেসিক রিডিং পড়াটুকু তারা জানে না। তো এই অপশনটা মানে এটা কেউ ভাববে না যে তাদের নিশ্চয়ই গভর্নমেন্টের দায় বেশি থাকবে, প্যারেন্টস এর দায় কম থাকবে, না, প্যাসেজটাতে সেটা বলেইনি। প্যাসেজটা কি রিলেটেড? প্যাসেজটা হচ্ছে স্টুডেন্টদের উপর ফোকাস করতে হবে, স্টুডেন্টদের কারিকুলামের উপর ফোকাস করতে হবে, বরং বাবা মা বা প্যারেন্টস বা গভর্নমেন্ট এরা এখানে আসবেই না। ঠিক আছে, সো এটা ঠিক না ভুল না উল্টো হলে ঠিক হতো এসব আমরা ভাবতেই যাবো না। যদি উল্টো লেখা থাকতো তাতেও এটা ভুল হতো, যদি লেখা থাকতো না যে গভর্নমেন্ট হ্যাভ গ্রেটার রোল দ্যান দ্য প্যারেন্টস, তাহলেও এই স্টেটমেন্ট ভুল হতো, কারণ এই প্যাসেজের মধ্যেই কোথাও এটা প্যারেন্টস বা গভর্নমেন্টের কথা তোলেইনি, এখানে বাচ্চাদের এডুকেশনের কোয়ালিটির কথা বলা হয়েছে। 2 নম্বরে বলছে স্কুল কারিকুলাম দ্যাট কনফার্মস টু টুডেজ রিকোয়ারমেন্ট, বর্তমান যে রিকোয়ারমেন্ট রয়েছে সেটাকে কনফার্ম করছে, অ্যান্ড ইজ ইউনিফর্ম ফর দ্য এন্টায়ার কান্ট্রি, গোটা ভারতবর্ষের যে এডুকেশন কারিকুলামটা রয়েছে সেটাকে সেম করলে এই প্রবলেমটা সলভ হবে। ইজ ইট সো? ফলস মনে হচ্ছে, ফলস হবে তো? কেন বলো তো এটা ফলস হবে? কারণ দিদি এমন কোনো তো কথাই বলা নেই যে না, এটা এমন কোনো কথার থেকেও মেন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এটা হতো, বাট দেখো ফর দ্য এন্টায়ার কান্ট্রি, একটা গোটা দেশে একরকম এডুকেশন কোনো দিনও সেম লাগু হতে পারে না, উইচ ইজ ইম্পসিবল। ঠিক আছে, গোটা দেশে কোনোদিনও এক জিনিস লাগু হওয়া খুব চাপের ব্যাপার, কারণ এডুকেশন যে সাবজেক্টটা রয়েছে না সেটা স্টেট টু স্টেট অনেক সময় ভ্যারি করে। রাজ্যের দেখবে আলাদা আলাদা রাজ্যের বোর্ড হয়, আমরা পশ্চিমবঙ্গ সরকারের স্কুলের বই পড়েছি, কেউ তামিলনাড়ু বোর্ডের বই পড়েছে, কেউ কেরালা বোর্ডের বই পড়েছে। সো এডুকেশন যে সাবজেক্টটা না সেটা সেন্ট্রালের কাছেও থাকে, সেটা স্টেটের কাছেও থাকে, তো স্টেট নিজের মতো করে সে এডুকেশন আনবে। সো দ্যাটস ওয়াই পুরো এন্টায়ার গোটা দেশের জন্য একই রকম এডুকেশন ইউনিফর্মলি আনাটা সম্ভব হয় না। সো দ্যাটস ওয়াই এই কারণে স্টেটমেন্টটা ভুল হয়েছে, যদি এখানে এন্টায়ার কান্ট্রি না বলতো, কারণ এই স্টেটমেন্টটা বাকি কিন্তু সব দেখো জেনারেল লেখা, today's is uniform for the entire country, may address the issues brought out, may address বলেছিল, ওখানে কিন্তু জেনারেল লিখেছিল, may address বলেছিল, may মানে জেনারেল, হয়তো করলেও করতে পারে, কিন্তু এন্টায়ার কান্ট্রি কথাটা বলে দিয়েই নেগেটিভ করে দিয়েছে। কারণ হচ্ছে এডুকেশন সাবজেক্টটা স্টেটের হাতেও থাকে, সেন্ট্রালের হাতেও থাকে। এই যে দেখবে আমাদের কত স্কুল আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের সিবিএসই আইসিএসসি বোর্ড থাকে, কেবি গুলো থাকে, কেন্দ্রীয় বিদ্যালয় থাকে, আবার রাজ্য সরকারেরও স্কুল থাকে। সো রাজ্য সরকারের স্কুলগুলো এক একটা রাজ্যে এক এক রকম ভ্যারি করে, গোটা ভারতবর্ষে রাজ্য সরকার সমস্ত স্কুল সেম হবে কোনোদিনও পসিবল নয়। নিজেদের এলাকার মধ্যেই দেখো না, এক একটা স্কুলের বই এক এক রকম, সব বই সেম নয়। রাজ্য সরকারের বই একরকম, এখানে সারদা কন্যা স্কুলের বই একরকম, কেন্দ্রীয় বিদ্যালয়ের একরকম, সিবিএসসির একরকম, আইসিএসসির একরকম। তাহলে কি করে সম্ভব যে গোটা ভারতবর্ষে একই টাইপের সাবজেক্ট, একই টাইপের কারিকুলাম, একই বই চলবে? না, হবে না, বোঝা গেছে? সো দ্যাট মিনস অ্যান্সার বোথ 1 and 2 রং, অ্যান্সার হবে ডি, নাইদার 1 নট 2।
এটাই তাহলে হবে নাইডার 1 নাইডার 2। ক্লিয়ার? পরেরটা আসছি, সেম প্যাসেজ থেকে পরের কোশ্চেন বলছে সেন্ট্রাল আইডিয়া, এই প্যাসেজ থেকে আমরা আইডিয়া কি পাচ্ছি? বলছে কি প্রথম অপশন বলছে দেখো যা প্যাসেজে বলেনি সেন্ট্রাল আইডিয়া মানে গোটা প্যাসেজ পড়ে যে আইডিয়া পাবে সেটাই প্যাসেজের মধ্যেই থাকতে হবে, নিজে নিজে ধরে নেওয়া যাবে না। আবারও বলছি নিজে নিজে ধরা যাবে না অ্যান্সার। এ বলছে টোটাল ইরাডিকেশন অফ পভার্টি ইন দ্য কান্ট্রি উইল রিজলভ দ্য ইস্যু অফ আন্ডার পারফরমেন্স অফ আওয়ার স্কুল চিলড্রেন। গোটা ভারতবর্ষের গরিবী দূরীকরণ করলে, টোটাল ইরাডিকেশন করলে তাহলে বাচ্চাদের ভালো স্কুল পারফরমেন্স হবে। বিতে বলছে মনিটারি ইনসেন্টিভ টু প্যারেন্টস অ্যান্ড টিচার্স ইজ আ স্ট্র্যাটেজি টু ইমপ্রুভ দ্য চিলড্রেন্স একাডেমিক পারফরমেন্স। বাবা মাকে, প্যারেন্টসকে এবং টিচারদেরকে টাকা দিলে পরে বাচ্চাদের পারফরমেন্স ভালো হবে। সিতে বলছে public policy should ensure that competencies and achievements of young people are aligned with their expectations. পাবলিক গভর্নমেন্টের পলিসি গুলো যেন এটা এনশিওর করে, যেন সেটা দেখে বা দেয় যেটা কিনা কম্পিটেন্সিজ এবং অ্যাচিভমেন্টস, তাদের যোগ্যতা এবং প্রতিযোগিতা, তাদের অ্যাচিভমেন্টস, এগুলো যেন তাদের এক্সপেকটেশনস এর সাথে, তাদের যে আশানুরূপ রয়েছে সেইটার সাথে যেন অ্যালাইন হয়। অ্যালাইন মানে সেম থাকা, মানে আমার যে এক্সপেকটেশনস আমি সেটাই পাচ্ছি, সেটা যেন এক হয়। ডিতে বলছে ইন্ডিয়া ইজ নট গোয়িং টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আনলেস সাম স্কুল পাস আউট গো ব্যাক টু এগ্রিকালচার। বলছে ভারত ততক্ষণ অব্দি না অ্যাডভান্টেজ পাবে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে 15 থেকে 64 বছরের বয়সের লোকেদের সংখ্যা যখন সব থেকে বেশি থাকে সেটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে, কারণ এই পপুলেশনটা হচ্ছে ওয়ার্কিং পপুলেশন। 15 থেকে 64 বছরের লোক কাজ করে খায়, তো এদের সংখ্যাটা যখন বেশি থাকে তখন তাদেরকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ঠিক আছে? তো বলছে যতক্ষণ না ইন্ডিয়া এটার অ্যাডভান্টেজ পাবে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের অ্যাডভান্টেজ পাবে, যতক্ষণ না এই স্কুল থেকে পাস আউট হয়ে কেউ অন্তত এগ্রিকালচার বা চাষে যাবে। ঠিক আছে? এখান থেকে খুব ইজিলি অপশন গুলো এলিমিনেট হয়ে যাবে, অ্যান্সার খুব ইজিলি বেরিয়ে যাবে, বিকজ বাকি তিনটে অপশন একদমই বোকা বোকা অপশন দিয়েছে। অপশন বি হবে। কি হবে? বি হবে? বি হবে? কে বললে বি হবে? কার মনে হচ্ছে বি হবে? বাবা মাকে টাকা দিলে আর টিচারকে টাকা দিলে বাচ্চা পড়াশোনা করবে? কোথায় লেখা আছে প্যাসেজে? কার মনে হলো বি হবে? আর কেন বি হবে? বাচ্চা কোথায় লেখা আছে এটা যে প্যারেন্টস কে টাকা দিতে হবে আর টিচারকে টাকা দিলে বাচ্চার স্কুলের পারফরমেন্স ভালো হবে? কি টাকা দিয়ে পারফরমেন্স কিনবে সেই জন্য? তাহলে কোনটা হবে এর ভেতরে? কোনটা? ডিটটা? ডিটটাতে এই যে এইমাত্র বললাম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেটা 15 থেকে 64 বছরের লোকের পপুলেশনকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে। তো বলছি ইন্ডিয়া ততক্ষণ না এইটার কোনো লাভ পাবে যতক্ষণ না কিছু লোক অন্তত চাষে যাবে, এগ্রিকালচারে যাবে। প্যাসেজে কি বলেছে? প্যাসেজটা কি রিলেটেড? প্যাসেজটা বাচ্চাদের এক্সপেকটেশন, তাদের যোগ্যতা এবং তাদের কাজ নিয়ে বলা হয়েছে। সো অ্যান্সার কোথায় আছে? একমাত্র প্যাসেজে কোথায় রয়েছে এটা দেখো, এই অপশনগুলোর মধ্যে কোথায় আছে? আমি যেটা বললাম যে এই যে বাচ্চাদের যে ইয়ং যারা জেনারেশনস রয়েছে তাদের নিজেদের পড়াশোনা এবং তাদের যে এক্সপেকটেশন, এটা কোথায় লেখা আছে এই অপশনগুলোর মধ্যে? বলো বাকিদের কি মনে হচ্ছে? সি হবে। হ্যাঁ, সি ছাড়া আর কোনো অ্যান্সার নেই। প্রথমত অপশন এতে বলছে টোটাল ইরাডিকেশন অফ পভার্টি। প্রথমত টোটাল ইরাডিকেশন গরিবীর জীবনে হবেই না, গরিবী কোনোদিনও 0% আসবেই না কখনো। ঠিক আছে? তো সুতরাং টোটাল ইরাডিকেশন এটা একটা ইম্পসিবল টার্ম। ইরাডিকেট করা যেতে পারে, কমানো যেতে পারে, বাট টোটাল ইরাডিকেশন হয় না। আর প্রথমত প্যাসেজেই বলেনি গরিবীর কথা। পরেরটাতে মনিটারি ইনসেন্টিভ প্যাসেজেই বলেনি। আমি কি বারবার বললাম যে নিজেরা ধরে নেবো না কখনো। প্যাসেজে মনিটারি ইনসেন্টিভের কথা বলেনি। আর বাবা মাকে আর টিচারকে টাকা দেওয়ার ফলে বাচ্চা পড়াশোনা করবে, এটা হয় কখনো? তারপরে বলছে লাস্টে বলছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, গোটা প্যাসেজেই তোলেনি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা। আর চাষ না করলে ইন্ডিয়া এগোতে পারবে না। তাহলে যে দেশগুলোতে চাষ কম হচ্ছে সে দেশগুলো কি আমাদের থেকে এগিয়ে নেই? বরং বেশি এগিয়ে আছে। সো অ্যান্সার একমাত্র অ্যান্সার সি রয়েছে এখানে। পাবলিক পলিসি শুড এনশিওর দ্যাট কম্পিটেন্সিজ এন্ড অ্যাচিভমেন্টস অফ ইয়ং পিপল আর অ্যালাইনড উইথ দেয়ার এক্সপেকটেশনস। তারা যেরকম এক্সপেক্ট করছে, তারা চাষে যেতে চাইলে চাষে দেয়, তারা যদি মনে করে তারা চাকরি করবে চাকরিতে, তারা যেরকমটা যেতে চাইবে তাদের পাবলিক পলিসিগুলো, গভর্নমেন্টের পলিসিগুলো সেই অনুসারেই আনতে হবে। পরের কোশ্চেনে আসছি আমি। পরের কোশ্চেনে আসছি, পরের প্যাসেজে, নতুন প্যাসেজ। We take it for granted now that science has a social responsibility. The idea would not have occurred to Newton or Galileo.
আমরা এখন এটা ধরে নিয়েছি যে সায়েন্স হ্যাজ আ সোশ্যাল রেসপন্সিবিলিটি, সায়েন্সের বিজ্ঞানের একটা সামাজিক দায়িত্ব আছে, বাট এই আইডিয়াটা নিউটন বা গ্যালিলিওর সময় আসেনি। They thought of science as an account of the world as it is, and the only responsibility that they acknowledged was to tell the truth. তখন সেই সময় নিউটন বা গ্যালিলিও এরা একমাত্র তাদের দায়িত্ব ছিল যে তারা সত্যিটা বলবে, সামাজিক দায়িত্ব তাদের উপর ছিল না। ঠিক আছে, দ্য আইডিয়া দ্যাট সায়েন্স ইজ আ সোশ্যাল এন্টারপ্রাইজ ইজ মডার্ন অ্যান্ড ইট বিগিনস অ্যাট দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এই যে সায়েন্স একটা সোশ্যাল এন্টারপ্রাইজ, একটা সামাজিক মাধ্যম, তো এই বিষয়টা একটা নতুন মডার্ন আধুনিক টপিক, যেটা কিনা এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শিল্প বিপ্লবের পরের থেকে শুরু হয়েছে, তার আগে অবধি ছিল না। We are surprised that we cannot trace a social sense further back because we nurse the illusion that the industrial revolution ended a golden age. বলছে কি, we are surprised, আমরা অবাক হয়ে যাই, we cannot trace a social sense, আমরা খুঁজেই পাই না কোনো সামাজিক অনুভূতি ফার্দার ব্যাক, মানে সেই নিউটন গ্যালিলিও ওই টাইমটাতে আমাদের সামাজিক কোনো অনুভূতি খুঁজে পাই না, বিকজ উই নার্স দ্য ইলিউশন, আমরা একটা মায়া বা মোহর মধ্যে থাকতাম যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন একটা গোল্ডেন এজকে এন্ড করে দেবে, একটা স্বর্ণ যুগকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শেষ করে দেবে। এই বোকা বোকা ধারণা বা এই মায়া বা ইলিউশনের মধ্যে আমরা থাকতাম, সেই জন্য আমরা কোন রকম সোশ্যাল সেন্সের কোনো ট্রেস খুঁজেই পাই না সেই আগে সময়, মানে নিউটন গ্যালিলিও টাইম পিরিয়ডে। এইবার প্যাসেজে বলছে, এখানে কি বলছে, থিঙ্কিং অফ দ্য অথর। প্যাসেজে জানতে চেয়েছে যে অথরের থিঙ্কিং সম্পর্কে বলো, অথর কেমন করে ভাবছে এখানে, সেটা সম্পর্কে বলছে। বলছে কি, সায়েন্স মাস্ট ভ্যালু দ্য কমিটমেন্ট অফ দ্য সায়েন্টিস্ট। বলছে সায়েন্স মাস্ট ভ্যালু দ্য কমিটমেন্ট অফ দ্য সায়েন্টিস্ট। বলছে বিজ্ঞানের উচিত সায়েন্টিস্টের যে কমিটমেন্ট রয়েছে সেটাকে ভ্যালু দেওয়া, মূল্য দেওয়া। বিতে বলছে সায়েন্স ইজ আ প্রোডাক্ট অফ সিভিলাইজড সোসাইটি অ্যান্ড মাস্ট বি ইউজড ফর দ্য প্রমোশন অফ সায়েন্টিফিক অ্যাওয়ারনেস ইন দ্য পিপল। বলছে সায়েন্স হচ্ছে একটা প্রোডাক্ট অফ সিভিলাইজড সোসাইটি, একটা সভ্য সমাজের এলিমেন্ট, যেটা সবার মধ্যে থাকা সম্ভব নয়, আর যেটাকে ব্যবহার করতে হবে সায়েন্টিফিক অ্যাওয়ারনেস, বিজ্ঞানসম্মত জনসচেতনতা প্রচারের জন্য। সিতে বলছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ওয়াজ মেড পসিবল বাই দ্য অ্যাডভান্সমেন্ট ইন সায়েন্স। বলছে শিল্প বিপ্লব হওয়া সম্ভব হয়েছিল যেহেতু সায়েন্সের অ্যাডভান্সমেন্ট এসেছিল সেই কারণে। ডিতে বলছে সায়েন্স মাস্ট পারসিউ ট্রুথ বাট বি রেসপন্সিবল ফর সোশ্যাল ওয়েলফেয়ার। বিজ্ঞানের উচিত সত্যটাকে বলা, কিন্তু তার সাথে সাথে সামাজিক কল্যাণেরও প্রতি দায়ভার রাখা বা রেসপন্সিবল থাকা, কর্তব্যপূর্ণ থাকাটা উচিত। খুব ইজি অ্যান্সার, ভাবার কোনো দরকারই পড়বে না। প্যাসেজে একটাই লাইন আছে যেটা প্যাসেজের অথর বলতে চেয়েছে, এন্ড দ্যাট ইজ স্পষ্ট, ভিজিবল, স্পষ্টভাবে ক্লিয়ার রয়েছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা মানে সায়েন্সের জন্য এটা এসেছে, ওই অপশনটা হবে না, এখনো ভাবনা গভীরে যাইনি প্যাসেজের, তাহলে মানে বোঝুনি। বাকিরা 4 নম্বরটা হবে সায়েন্স মাস্ট পারসিউ ট্রুথ বাট বি রেসপন্সিবল ফর সোশ্যাল ওয়েলফেয়ার। বাকিরা বলো কার কোনটা মনে হচ্ছে। প্যাসেজে অথর কি বলতে চেয়েছে, প্যাসেজটা আবার রিডিং করো, নিজেরা একবার পড়ো, পড়ে দেখো কি বলতে চাইছে। প্রথম অপশন এ কি বলছে, মাস্ট, হ্যাঁ বলো। ডি মনে হচ্ছে, তাই তো? না, বি মনে হচ্ছে, সায়েন্স ইজ আ প্রোডাক্ট অফ সিভিলাইজড সোসাইটি এন্ড মাস্ট বি ইউজড ফর দ্য প্রমোশন অফ, এটা তো সবার আগে নেগেটিভ হয়ে যাবে। সিভিলাইজড সোসাইটি নো, এটা নেগেটিভ টার্ম। প্রথমটাই বলেছে মাস্ট ভ্যালু দ্য সায়েন্টিস্ট, প্রথমত তো বলেইনি, প্যাসেজে সায়েন্টিস্ট নিয়ে কোনো কথাই হয়নি। সি কি করে হবে, একমাত্র ডি পৌলমী ঠিক বলেছে, বাকি সবগুলো ভুল, এ বি সি ভুল, এটা ভুল হওয়ার কোনো কথাই ছিল না। পুরো প্যাসেজে এটাই বলা রয়েছে যে সায়েন্টিস্টরা সত্যি কথা বলছে, আগেকার সায়েন্টিস্টরা শুধু সত্যি নিয়ে ভাবতো, সামাজিক বিষয়টা নিয়ে একদমই কনসার্ন ছিল না তারা, বাট এখন নতুন যে সায়েন্টিস্টরা এসছে তারা সামাজিক রেসপন্সিবিলিটিটা, সোশ্যাল রেসপন্সিবিলিটিটাকেও তারা মাথায় রাখছে, তো ওইটা একমাত্র লেখা আছে অপশন ডি তে। সায়েন্স মাস্ট পারসিউ বলছে অথরের থিঙ্কিংই তো প্যাসেজ থেকে বেরোচ্ছে। সায়েন্স মাস্ট পারসিউ দ্য ট্রুথ বাট বি রেসপন্সিবল ফর সোশ্যাল ওয়েলফেয়ার। সায়েন্সের উচিত সত্যিটা বলা, বাট তার সাথে সাথে কি করা উচিত, রেসপন্সিবল ফর দ্য সোশ্যাল ওয়েলফেয়ার, সামাজিক একটা দায়িত্বও রয়েছে সায়েন্সের, তো সেই সোশ্যাল রেসপন্সিবিলিটিটা কে দিচ্ছে, একমাত্র অপশন ডি দিচ্ছে এখানে। অপশন এ হবে না কেন, সায়েন্স মাস্ট ভ্যালু দ্য কমিটমেন্ট অফ দ্য সায়েন্টিস্ট, প্যাসেজেই বলেনি, প্যাসেজে এসব কথা বলেনি, সায়েন্টিস্টের ভ্যালু কমিটমেন্টকে ধরে রাখা উচিত। বিতে বলছে প্রোডাক্ট অফ সিভিলাইজড সোসাইটি মাস্ট বি ইউজড, মাস্ট কথাটা ইটসেলফ একটা টার্ম, স্ট্রং এক্সট্রিম টার্ম প্রথমত, আর তার সাথে আবার কি প্রোডাক্ট অফ সিভিলাইজড সোসাইটি, যেটা সভ্য সমাজ তারাই একমাত্র সায়েন্স পাবে না,
সভ্য সমাজের বাইরে আমাদের ভারতবর্ষে অনেক সভ্য, বাইরেও অনেক অসভ্য সমাজও রয়েছে। তার মানে কি ভারতবর্ষে সায়েন্স নেই? বহু জায়গা রয়েছে যেখানে সভ্য সমাজ তৈরির আগেই সায়েন্সের উৎপত্তি হয়ে গেছে। যে সময় সায়েন্টিস্টদের উৎপত্তি হয়েছিল সেই সময় পুরো সমাজ সভ্য হয়েছিল? না, হয়নি। আর তার কাজ হচ্ছে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস, জনসচেতনতা বাড়ানো? না, এর বাইরেও সায়েন্সের অনেক কাজ আছে। সিতে বলছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসার জন্য মেড পসিবল বাই দ্য অ্যাডভান্সমেন্ট ইন সায়েন্স। ভালো করে লাইনটা বোঝো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ওয়াজ মেড পসিবল বাই দ্য অ্যাডভান্সমেন্ট ইন সায়েন্স। সায়েন্সের অ্যাডভান্সমেন্টের জন্য শিল্প বিপ্লব হয়েছে। এটা থোড়ি প্যাসেজে বলা আছে, এখানে একটা লাইনে শুধু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন লেখা আছে তার মানে ওটা অ্যান্সার হয়ে যাবে না। আইডিয়া দ্যাট সায়েন্স ইজ আ সোশ্যাল এন্টারপ্রাইজ ইন মডার্ন, ইট বিগিনস অ্যাট দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় থেকে মডার্ন সায়েন্সের কনসেপ্ট শুরু হয়েছে। তার মানে এই নয় যে সায়েন্সের জন্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়েছে। বোঝা গেছে? সায়েন্সের জন্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়নি। শিল্প বিপ্লব শিল্পের কারণে তৈরি হয়েছে, সায়েন্সের কারণে নয়। একমাত্র ডি বলছে সায়েন্স মাস্ট পারসিউ ট্রুথ। ওই যে লাইনটা এখানে প্যাসেজের মধ্যেই লেখা ছিল, দে থট অফ আ সায়েন্স অ্যাজ এ অ্যাকাউন্ট অফ দ্য ওয়ার্ল্ড, ইট ইজ ওনলি রেসপন্সিবিলিটি দ্যাট দে অ্যাকনলেজ ওয়াজ টু টেল দ্য ট্রুথ। দ্য আইডিয়া দ্যাট সায়েন্স, আগেকার দিনে সায়েন্টিস্টরা মনে করতো তাদের শুধু সত্যি বলাটাই দায়িত্ব, একটু আগেই বললাম, বাট নাও তাদের একটা সামাজিক দায়িত্বও রয়েছে। প্রথম প্যাসেজেই লেখা রয়েছে সায়েন্স হ্যাজ আ সোশ্যাল রেসপন্সিবিলিটি। দুটো লাইন মেলালেই অ্যান্সার পাওয়া যাচ্ছে, বাট বি রেসপন্সিবল ফর সোশ্যাল ওয়েলফেয়ার। এটা একদম ইজি ছিল, এটা না পারার কোনো কথাই নেই। এগুলো ভুল হলে মানে এগুলো সহজ প্যাসেজ, এগুলোকে ইউপিএসসি সিস্যাটে ইজি প্যাসেজের মধ্যে ধরা হয়। এগুলো ভুল হওয়া মানে অনেক জনের থেকে মানে এক ধাক্কায় 2 লাখ ছেলে মেয়ের থেকে পিছিয়ে যাওয়া। কিসে দেয় না বলো? বুঝলাম না। এই যেরকম পড়াচ্ছে এটা 24-এর প্যাসেজ, সহজ এগুলো না। 24-এর প্যাসেজ ইজিই ছিল, 25-এরটা আমি এখনো দেখিনি, বলতে পারবো না, বাট 24-এর প্যাসেজ সবগুলোই বলতে গেলে মানে 27টা প্যাসেজের মধ্যে 25টা প্যাসেজই ঠিক হওয়ার মতোই ছিল। যদি ঠিকঠাক ভাবে বুদ্ধি করে করা যায় এতে ভুল হওয়ার কোনো জায়গা নেই। পরের কোশ্চেনে আসছি, এটা গেল 22 নাম্বার। তারপরে রয়েছে তোমাদের 31 নাম্বার প্যাসেজ। দেখো, দ্য হিস্ট্রি অফ সায়েন্স ইজ দ্য রিয়েল হিস্ট্রি অফ ম্যানকাইন্ড ইন দিস স্ট্রাইকিং এপিগ্রাম। এপিগ্রাম মানে পংক্তি বা সংক্ষিপ্ত উক্তি। ছোট একটা লাইনকে সংক্ষিপ্ত উক্তিকে পান বলা হয়, PUN, পান বা পংক্তি বা এপিগ্রাম বলা হয়। হিস্ট্রি অফ সায়েন্স ইজ দ্য রিয়েল হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, বিজ্ঞানের ইতিহাস, আসল মানুষের ইতিহাস। এই উক্তিটাতে একটা 19th সেঞ্চুরির রাইটার যিনি কিনা লিঙ্ক করছেন সায়েন্সকে উইথ ইটস ব্যাকগ্রাউন্ড, এইটার ব্যাকগ্রাউন্ডের সাথে উনি কানেক্ট করছেন সায়েন্সকে। কিভাবে? লাইক মোস্ট এপিগ্রাম, বেশিরভাগ পংক্তির ক্ষেত্রে বা বেশিরভাগ ছোট উক্তির ক্ষেত্রে, its power lies in emphasizing by contrast an aspect of truth which may be easily overlooked। বলছে কি এমফাসাইজ করছে বা জোর দিচ্ছে বাই কন্ট্রাস্ট অ্যান্ড অ্যাসপেক্ট অফ ট্রুথ। কন্ট্রাস্ট মানে বিপরীতে, ট্রুথের অ্যাসপেক্টটাকে তার উল্টো দিকে রেখে, হুইচ মে বি ইজিলি ওভারলুক, যেটাকে কিনা ওভারলুক করা যায়, দেখেও না দেখার ভান বা দেখেও না দেখার ইয়ে করে ত্যাগ করে দেওয়া, দ্যাট ইজ কল ওভারলুক করা। ইন দিস কেস ইট ইজ ইজি টু ওভারলুক দ্য রিলেশনস বিটুইন সায়েন্স অ্যান্ড ম্যানকাইন্ড। এই কেসে কি বলছে, এটা খুব সহজ যে সায়েন্স এবং ম্যানকাইন্ডের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটাকে ওভারলুক করা, দেখেও না দেখার মতো করে ইগনোর করা। and to treat the former as some abstract third party। বিজ্ঞানকে একটা অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যার কোনো আকার নেই, নিরাকার, ঠিক আছে, একটা মনের কল্পনাকে অ্যাবস্ট্রাক্ট বলা হয়। তো বলছে সায়েন্সকে একটা কল্পনা মনে করে, অ্যাবস্ট্রাক্ট থার্ড পার্টি মনে করে, তৃতীয় ব্যক্তি মনে করে, which can sometimes be praised for its beneficial influences but frequently and conveniently blamed for the horrors of war। বলছে বিজ্ঞানকে খুব সহজেই নেগলেক্ট করে দেওয়া যায় থার্ড পার্টির মতো করে, এবং কখনো কখনো তাকে একটুখানি প্রশংসা করা যায়, সামান্য একটুখানি প্রেস করা যায়, কখন তার বেনিফিশিয়াল ইনফ্লুয়েন্স, কখনো বিজ্ঞানের জন্য আমাদের কিছু কিছু তো উপকার আছে, বেনিফিট হয় সেই জন্য, বাট বেশিরভাগ সময় আমরা বিজ্ঞানকে ব্লেম করি, আমরা এটাকে কার্স করি, মানে অভিশাপ দেই, খারাপ কথা বলি যে এই বিজ্ঞান হচ্ছে যুদ্ধের কারণ হচ্ছে এই যে বিজ্ঞানের ফলে এই যে এত অস্ত্র বা বন্দুক, গোলা বারুদ, পরমাণু এই সমস্ত তৈরি হচ্ছে, আর এগুলোতে প্রচুর পরিমাণে যুদ্ধে মানুষ মারা যাচ্ছে, সেই জন্য আমরা বিজ্ঞানের জন্য এইটাকে আমরা অভিশাপ হিসাবে বা বিজ্ঞানকে আমরা নিন্দা করি। কিন্তু এইটার কথাই বলা হয়েছে যে কনভিনিয়েন্টলি ব্লেম ফর দ্য হরার্স অফ ওয়ার, যুদ্ধের ভয়াবহতার জন্য আমরা ব্লেম করছি বিজ্ঞানকে। সায়েন্স অ্যান্ড ম্যানকাইন্ড ক্যান নট বি ডাইভোর্সড ফ্রম টাইম টু টাইম অ্যাট মেন্স কনভেনিয়েন্স। বলছে কি যে মানুষ নিজের স্বার্থে, নিজের কনভেনিয়েন্সে, নিজের সুবিধার্থে, কনভেনিয়েন্স মানে সুবিধার্থ, নিজের সুবিধার্থে সময় সময় কি করে সায়েন্সকে এবং মানুষকে ডাইভোর্স করায় না। ডাইভোর্স মানে আলাদা হয় না, একত্রিত হয়ে থাকে নিজেদের সুবিধার্থে, আবার যখন মনে হবে নিজের থেকে দূরে ঠেলে দেবে, খুব স্বার্থপরের মতো।
ঠিক আছে, yet we have seen that in spite of countless opportunities of improvement, the opening years of the present period of civilizations have been dominated by the international conflict. বলছে yet we have seen, তারপরেও আমরা দেখেছি, in spite of countless opportunities, মানে অগুন্তি সুযোগের পরেও ইমপ্রুভমেন্টের, কারণ সায়েন্সে তো ইমপ্রুভমেন্টের জায়গা থাকেই, তো অগুন্তি ইমপ্রুভমেন্টের সুযোগের পরেও দ্য ওপেনিং ইয়ার্স অফ দ্য প্রেজেন্ট পিরিয়ড, এই বর্তমান পিরিয়ডের শুরুর দিকে অফ দ্য সিভিলাইজেশন, এই সভ্যতার শুরুর দিকের কয়েকটা বছরে ডমিনেটেড বাই ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট, এত বিজ্ঞান থাকা সত্ত্বেও এত ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট হয়েছে এই ডোমেনে। এই যুগের মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2, কোল্ড ওয়ার, রাশিয়া ইউক্রেন ওয়ার, এই সমস্ত যুদ্ধগুলোতে সায়েন্স ব্যবহার হয়েছে, বহু মানুষকে মারা হয়েছে। হিরোশিমা নাগাসাকিতে যে পরমাণু বোমা ফেলা হয়েছে, দিজ আর দ্য রেজাল্ট অফ দ্য সায়েন্স, রাইট? আজকে পরমাণু বোমা তৈরি করতে পেরেছে, ওপর থেকে ফেলতে পেরেছে, এগুলো কিসের মাধ্যমে আসছে? সায়েন্সের মাধ্যমে। বলছে যে এত অপরচুনিটি, এত সুযোগ থাকা সত্ত্বেও আমরা এটার খারাপ দিকগুলো দেখতে পেয়েছি। Is this the inevitable result of the progress of science or does the fault lie elsewhere? বলছে এটা কি অবশ্যম্ভাবী রেজাল্ট, একটা ফল of the progress of science, বিজ্ঞানের উন্নতির এটা কি একটা অবশ্যম্ভাবী ফল, নাকি ভুলটা অন্য কোথাও লুকিয়ে আছে? ঠিক আছে, তো এইটা বলছে কি কোথায়, এখানে বলছে। আচ্ছা, এরপরে বলছে which of the following is are emphatically conveyed, emphatically মানে without any doubt, কোন রকম প্রশ্ন করবে না, মানে একদম কনফার্ম। এমফ্যাটিক্যালি কনভেড কথাটার মানে উইদাউট এনি ডাউট, বা যেটা একদম কনফার্ম, শিওর শট একদম, বাই দ্য অথর অফ দ্য প্যাসেজ। বলছে এই প্যাসেজের যিনি অথর, তিনি একদম কনফার্ম বা একদম উইদাউট এনি ডাউট কি কনভে করতে চেয়েছে, কি বলতে চেয়েছে, কি বোঝাতে চেয়েছে। উইদাউট সায়েন্স ম্যানকাইন্ড কুড নট হ্যাভ কন্টিনিউড টু এক্সিস্ট টিল টুডে। বলছে বিজ্ঞান ছাড়া মানুষ এখন অব্দি যা এসছে সেটা কোনোদিনও আসতে পারতো না। 2 নম্বরে বলছে ইট ইজ দ্য সায়েন্স দ্যাট উইল আলটিমেটলি ডিটারমাইন দ্য ডেস্টিনি অফ ম্যানকাইন্ড। বলছে এটাই হচ্ছে বিজ্ঞান যেটা কিনা আলটিমেটলি মানুষের ভাগ্যকে ইয়ে করে থাকে, ডিটারমাইন করে থাকে, ইয়ে করে থাকে, মানে নির্দিষ্ট করে থাকে বা ডিসাইড করে থাকে। ইজ ইট? কোন দুটো ঠিক আর কোন দুটো মানে ভুল, কোনটা ঠিক কোনটা বলো? নাম্বার 1 ঠিক। নাম্বার 1 ঠিক, আবার পড়ো। Without science, mankind could not have continued to exist till today. বিজ্ঞান ছাড়া কোনোদিনও মানুষ, এটা ডি হবে, নিদার হবে, এটা নিজের দুটোই ভুল, দুটোই ভুল হবে। বাকিদের কারোর কোনো অন্য কিছু, দুটোই ভুল আমি না হয় একটা সাইডে রাখলাম, বাকিদের অন্য কারোর কিছু মনে হচ্ছে ডি ছাড়া, যাদের ডি ছাড়া আর কিছু মনে হচ্ছে তারা বলবে। কারোর কিছু ডি ছাড়া মনে হচ্ছে না তো? অ্যান্সার ডি, দুটোই ভুল। মানুষ আগে এসছে, মানুষ এসে বিজ্ঞানের জিনিস করেছে, মানুষ বিজ্ঞানের জিনিস করেছে, বিজ্ঞান মানুষকে আনেনি, বোঝা গেছে? সো মানুষ আগে এসছে, মানুষ বরাবরই ছিল, তার সে এসে বিজ্ঞানকে তৈরি করেছে। আজকে কম্পিউটার মানুষকে তৈরি করে না, মানুষ কম্পিউটার তৈরি করে, অবভিয়াসলি মানুষ কম্পিউটার তৈরি করছে। সো দ্যাট মিনস হচ্ছে যে যদি সায়েন্স নাও আসতো তাহলেও মানুষ ছিল। সো এটা বলা ভুল যে ম্যানকাইন্ড এক্সিস্টই করতো না, যে মানুষের উৎপত্তিই থাকতো না যদি না বিজ্ঞান থাকতো, না, দিস ইজ রং। এইবার এখন আমরা এটাকে বায়োলজির সাথে অবশ্যই কানেক্ট করতে পারি যে আমাদের যে বাবা মায়ের মিলনের ফলে সন্তানের জন্ম হচ্ছে, এটাও একটা সায়েন্স, দ্যাট ইজ আলাদা, সেটা প্রাকৃতিক ভাবে নয়, সেটা এই যে বিজ্ঞানের উন্নতি যেগুলো আমরা করছি সেটা তো আমরা পরে জানতে পেরেছি, এই স্টাডিটা হয়, এটাও একটা বিজ্ঞানের অংশ, এগুলো তো মানুষ পড়েছে বলে জানতে পেরেছে। সো বিজ্ঞান না থাকলে মানুষ থাকতো না, এই কথাটা বলা ভুল হবে। 2 নম্বরেরটাও ভুল, কেন? কারণ বিজ্ঞান ভাগ্য, আলটিমেটলি ভাগ্য ডিটারমাইন করে না, কথাটার মধ্যে দেখো আলটিমেটলি ডিটারমাইন করে না, আলটিমেটলি ভাগ্য ডিটারমাইন করে মানুষের কর্ম, ভগবান যে একটা ইউনিভার্সাল পাওয়ার। তো বিজ্ঞান কখনো মানুষের ভাগ্য ডিটারমাইন করে না, ভাগ্য তার অলরেডি ডিটারমাইন করাই থাকে, ঠিক আছে? সো অ্যান্সার ডি, নাইদার 1 নট 2। সেম প্যাসেজ থেকে অ্যাজাম্পশনস বলছে, অ্যাজাম্পশনসে কি বলছে দেখো, the horrors of modern life are the inevitable result of the progress of science। বলছে বর্তমান জীবনে যে ভয়গুলো বা হররস গুলো আমরা দেখতে পাই সেটা অবশ্যম্ভাবী ফল কিসের? সায়েন্সের উন্নতির ফলে। সায়েন্সের উন্নতি হলে তোমাকে হররস দেখতেই হবে, এটা অবশ্যম্ভাবী। 2 নম্বরে বলছে the aspect of truth likely to be overlooked is that science is what man has made it। বলছে যে আসল সত্যির বিষয়টা মানুষ ইগনোর করে যায়, ওভারলুক করে যায়, যে সায়েন্সকে মানুষ নিজে তৈরি করেছে, সায়েন্স মানুষকে তৈরি করেনি। তো এই স্টেটমেন্টটা রয়েছে 2 নম্বরে। এবার আমাকে বলো 32 এর কোনটা ঠিক কোনটা ভুল? 2 নাম্বারটা ঠিক মনে হচ্ছে, 1 নাম্বারটা ভুল মনে হচ্ছে। তার বলি 2 নাম্বারটা এতেও আছে, ওই মানে প্যাসেজেও আছে। আর 1 নাম্বার, আর 1 নাম্বারটা ওটা নেই।
ওটা নেই, তাই তো? ওটা ভুল। তাহলে 1 নাম্বার ভুল, 2 নাম্বার ঠিক। বলছে কি ইনএভিটেবল, অবশ্যম্ভাবী, তার মানে নেগেটিভ, আবার একটা নেগেটিভ টার্ম। এই যে বেশি, হ্যাঁ এক্সট্রিম ওয়ার্ড দিয়ে দিয়েছে, যে মডার্ন জীবনে যা যা ভয় আমরা খারাপ পাচ্ছি সব হচ্ছে সায়েন্সের উন্নতির জন্য হয়েছে। বাট না, সব জিনিস থোড়ি সায়েন্সের জন্য হয়েছে, অন্যান্য ভয়ও তো আমাদের জীবনে কাজ করে। আর 2 নাম্বারটা এই প্যাসেজেই একটু আগে আমরা বলছিলাম যে আমরা এটাকে ইগনোর করে যাই, ওভারলুক করে যাই, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে মানুষ বিজ্ঞানকে তৈরি করেছে, বিজ্ঞান মানুষকে তৈরি করেনি। সো 32 হচ্ছে 2 নাম্বার, অ্যান্সার বি। পরের প্যাসেজ কি বলছে? 33 এর প্যাসেজ, only with long experience and opening of his wares on many a beach where his language is not spoken will the merchant come to know the worth of what he carries and what is parochial and what is universal in his choice. দেখো 1 2 3 4 5 5টা লাইন দিয়ে একটা সেন্টেন্স হয়েছে, তার মানে কতটা বড় একটা সেন্টেন্স। only with the long experience and opening of his wares on many a beach, বলছে কি ট্রাভেলিং করার ফলে, এই যে ওয়ার্স অন হিজ মেনি বিচ মানে হচ্ছে অনেক সমুদ্রের তটে তটে নৌকা লাগাবার ফলে যে অভিজ্ঞতা অর্জন হয়েছে, যেটাকে আমরা ট্রাভেল বলছি, ঘোরার ফলে যে অভিজ্ঞতা তৈরি হয়েছে, ওয়্যার হিজ ল্যাঙ্গুয়েজ ইজ নট স্পোকেন, যেখানে তার ভাষা অন্য লোকে বলে না, ঠিক আছে, সেইখানে তার ভাষা কেউ বলছে না। উইল দ্য মার্চেন্ট, একজন ব্যবসায়ী বা বাণিজ্যিক যিনি করছেন আর কি, সেই মার্চেন্ট জানতে পেরেছে দ্য ওয়ার্থ অফ হোয়াট হি ক্যারিজ, সে অ্যাকচুয়ালি নিজের সাথে কি ক্যারি করে সেই জিনিসটা সে বুঝতে পেরেছে। অ্যান্ড হোয়াট ইজ প্যারোকিয়াল অ্যান্ড হোয়াট ইজ ইউনিভার্সাল ইন হিজ চয়েস। প্যারোকিয়াল মানে হচ্ছে রিজনাল, প্যারোকিয়াল কথাটার মানে হচ্ছে লোকাল এলাকার বেসিসে। ধরো তুমি বাঙালি, তুমি বাংলাই বলতে পারো, দ্যাট ইজ ইয়োর প্যারোকিয়াল ল্যাঙ্গুয়েজ। তুমি ইংলিশ বলতে পারো, দ্যাট ইজ ইয়োর ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। বা ধরো তুমি একজন অত্যন্ত স্বার্থপর মানুষ, তোমার অত্যন্ত রাগ, হিংসা, ক্রোধ, এগুলো তোমার ভেতর খুব নেগেটিভ জিনিস রয়েছে। এইবার তুমি, তোমার ভাষা হয়তো অন্য লোকে বুঝতে পারবে না, বাট তোমার অ্যাটিটিউড, তুমি যেখানে যাবে লোকে সেটা ফুটে তুলবে। বাট তুমি যদি জেনারাস হও, তুমি যদি হাম্বল হও, ভালো মানুষ হও, ব্যবহার ভালো হয়, তোমার কথা বুঝতে না পারলেও তোমার আচরণ, তোমার ব্যবহার, তোমার ভালোবাসা, তোমার সহমর্মিতা, তোমার ভ্যালুজ, মরাল সিস্টেম তারা অনুভব করতে পারবে, তারা দেখতে পারবে, ঠিক আছে। সো দ্যাট মিনস হচ্ছে কি হোয়াট ইউ ক্যারি, মানে তুমি ভেতর থেকে মানুষটা কেমন সেটা তুমি যেখানেই যাও না কেন, সেখানে যদি তোমার ভাষা নাও বোঝে, মানুষে ঘুরতে যাচ্ছ যেখানে, তারপরেও লোকে তোমার ওয়ার্থ, তোমার যোগ্যতা সে বুঝতে পারবে যে তুমি প্যারোকিয়াল না তুমি ইউনিভার্সাল। মানে লাভের, ভালোবাসা, লাভ ইজ আ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, ভালোবাসা, পিস, এগুলো হচ্ছে একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ যেটা সবাই বোঝে, একটা পশু পাখি থেকে শুরু করে মানুষ থেকে ইচ অ্যান্ড এভরিওয়ান বোঝে। সো সেটাই বলেছে যে এইটা ঘোরার ফলে তুমি এটা বুঝতে পারবে হোয়াট ইজ প্যারোকিয়াল অ্যান্ড হোয়াট ইজ ইউনিভার্সাল। যারা অ্যানথ্রোপোলজি অপশনাল পড়ো বা আমার কাছে পড়বে তারাও এটা পারবে, বিকজ আমাদের অ্যানথ্রোপোলজিতে একটা টপিকই থাকে প্যারোকিয়াল অ্যান্ড ইউনিভার্সাল, মানে একটা সিলেবাসের একটা টপিকই রয়েছে এর উপরে। আচ্ছা, such delicate goods as justice, love and honor, courtesy and indeed all the things we care for are valid everywhere, but they are variously molded and often indifferently handled and sometimes nearly unrecognizable if you meet them in a foreign land. And the art of learning fundamental common values is perhaps the greatest gain of travel to those who wish to live at ease among their fellows. দেখো আবার দুটো লাইন, জাস্ট এই গোটা প্যাসেজের জাস্ট দুটো সেন্টেন্স রয়েছে। প্রথম সেন্টেন্সটা রয়েছে চয়েস অবধি, পরের সেন্টেন্সটা রয়েছে একদম শেষ অবধি। ওই জন্য আমি কি বলেছি, প্যাসেজে সব লেন্দি সেন্টেন্স থাকবে, আর ছোট ছোট করে আমাদের কেটে কেটে বুঝতে হবে, পড়তে হবে। আমরা কারেক্টিং ওয়ার্ডস গুলোকে কেটে দেবো। সাচ ডেলিকেট গুডস, এগুলো খুব নমনীয়, খুব ডেলিকেট, খুব আলতো হাতে এগুলোকে নার্চার করতে হয়। কোনগুলোকে? জাস্টিস মানে ন্যায়, লাভ মানে ভালোবাসা, অনার মানে সম্মান, কার্সি মানে ভালো ভদ্র ব্যবহার, ইনডিড অল দ্য থিংস উই কেয়ার ফর, এবং এই সমস্ত জিনিস যেগুলো আমরা অন্যের জন্য কেয়ার করছি বা নিজের মধ্যেও যেগুলো কেয়ার করছি, আর ভ্যালিড এভরিওয়্যার, এগুলো সব জায়গায় ভ্যালিড হবে। তোমার ভাষা বুঝুক কেউ না বুঝুক, এগুলো সব জায়গায় সম্মান পাবে। বাট দে আর ভেরিয়াসলি মোল্ডেড অ্যান্ড অফেন ডিফারেন্টলি হ্যান্ডেড, বাট এটা আমরা এক্সপেক্ট করতে পারি না যে সব জায়গায় আমরা সেটার জন্য সম্মান পাবো। হয়তো কোথাও কোথাও সেটাকে রেকগনাইজ করা হলো না, ভালো হওয়া সত্ত্বেও হয়তো আমাদের সাথে ভালো ব্যবহার হলো না, হয়তো সেটাকে খারাপ ভাবে ডিফারেন্টলি হ্যান্ডেলড, হয়তো মানুষ কেউ সেটাকে খারাপ ভাবে আমাদের সাথে আচরণ করলো বা খারাপ ভাবে সেটাকে ডিল করলো। and sometimes nearly unrecognizable, কখনো কখনো এটাকে কেউ রেকগনাইজ করলো না, হয়তো এটাও হতে পারে কেউ সম্মান দিল না আমাদের এই ভালোটাকে। if we meet them in a foreign land, যখন একটা অচেনা জায়গাতে আমরা ফরেন ল্যান্ডের লোকের সাথে দেখা করব, তখন হতে পারে হয়তো সেটার আমরা যথাযোগ্য সম্মান পেলাম না। and the art of learning fundamental common values
আর্ট অফ লার্নিং, এটা একটা কৌশল, এটার এই যে ফান্ডামেন্টাল কমন ভ্যালু, ফান্ডামেন্টাল মানে মৌলিক, কমন মানে যেটা সবাই বোঝে, ভ্যালু মানে মূল্যবোধ, এমন কিছু মূল্যবোধ হয় যেটা সবাই বোঝে, তার জন্য ভাষা বুঝতে লাগে না, ইজ পারহ্যাপস দ্য গ্রেটেস্ট গেইন, এটাই হচ্ছে সব থেকে বড় প্রাপ্তি, সব থেকে বড় গেইন অফ ট্রাভেল টু দোজ হু উইশ টু লিভ অ্যাট ইজ অ্যামং ফেলোস, যারা কিনা ঘুরতে যেতে চায় এবং অচেনা মানুষের মধ্যে জীবন কাটাতে চায়, তারা যেন এই আর্টটা কিভাবে কমন ভ্যালুস গুলোকে নিজেদের মধ্যে ইনকালকেট করতে হয়, এই নলেজটা যেন তারা শিখে নেয়, এবং তার ফলে কি হবে, তারা খুব সুন্দরভাবে সকলের সাথে, অচেনা ব্যক্তিদের সাথে খুব সুন্দর জীবন ধারণ করে কাটাতে পারবে। প্যাসেজে এটা খুব সোজা প্যাসেজ দিয়েছে, এমন কিছু কঠিন নেই। প্যাসেজের কোশ্চেন কি বলছে, when we meet other people while we travel we learn to differentiate, যখন আমরা ঘুরতে যাই তখন আমরা অচেনা ব্যক্তিদের সাথে যখন দেখা করি তখন আমাদেরকে দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স বুঝতে হয়। কি দুটো জিনিস? অপশন বলছে ইমাজিনেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, ভাবনা এবং বোঝা, কমিউনিটি এবং ন্যাশনালিটিস, সেই এলাকার কমিউনিটি কেমন আর জাতীয় মানুষজন কেমন, লোকাল ভ্যালুস, সেই এলাকার লোকাল ভ্যালুস কি আছে এবং ইউনিভার্সাল ভ্যালুস কি আছে, সেখানকার ইউনিভার্সাল ভ্যালু কি আছে, আর হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফোই মানে শত্রু এবং মিত্রের মধ্যে। খুব ইজি, প্যাসেজ থেকে ধরে তুলে দিয়েছে, ধরে তুলে দিয়েছে। বলো কি বাকিরা? বাকিরা বলো। আচ্ছা সি তো কারোর কোনো ডাউট নেই তো? অন্য কিছু মনে হচ্ছে না তো? যাদের অন্য মনে হবে তারা, যদি কারোর সি বাদ দিয়ে কিছু মনে হয়ে থাকে সেটা শেয়ার করবে যে দিদি আমার এটা মনে হয়েছিল, ঠিক আছে? প্যাসেজে দেওয়াই আছে প্যারোকিয়াল এন্ড হোয়াট ইজ ইউনিভার্সাল ইন হিজ চয়েস, দ্যাট ইজ দি অপশন সি, লোকাল ভ্যালুস। প্যারোকিয়াল কথাটার মানে লোকাল, লোকাল ভ্যালুস, হ্যাঁ ইউনিভার্সাল ভ্যালুস, অ্যান্সার উড বি সি। ওকে, সেম প্যাসেজ থেকে লাস্ট কোশ্চেন, আজকের 15 নাম্বার লাস্ট কোশ্চেন। With reference to the above passage, the following assumptions have been made. ওই সেম প্যাসেজ থেকে, ট্রাভেল লিডস টু অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যানস, যখন আমরা ঘুরতে যাই তখন আমরা মানুষদেরকে বুঝতে পারি। ট্রাভেল হেল্পস দোজ হু উইশ টু লার্ন ফান্ডামেন্টাল কমন ভ্যালুস, বলছে যারা ফান্ডামেন্টাল কমন ভ্যালু বুঝতে চায় তাদেরকে ঘুরতে যাওয়াটা হেল্প করে। সিতে 3 নম্বরে বলছে আ পারসন উইথ 34 নাম্বার কোশ্চেন, পরের কোশ্চেন সেম প্যাসেজে 3 নাম্বার প্যাসেজে 3 নাম্বার স্টেটমেন্টে বলছে আ পারসন উইথ লং এক্সপেরিয়েন্স ইন ট্রাভেল ক্যান রিজলভ ডিফারেন্সেস অ্যামংস্ট পিপলস, যে ব্যক্তি অনেক ঘুরেছে সে মানুষের মধ্যে ঝামেলা মিটিয়ে দিতে পারে। বলো, ক্যান রিজলভ ডিফারেন্সেস অ্যামংস্ট পিপলস, লোকের মধ্যে যে ডিফারেন্স রয়েছে সেটাকে সে, এই যে ও এরকম ও সেরকম, এইটাকে সে মিটিয়ে দিতে পারে যে ব্যক্তি অনেক ঘুরেছে। কোনটা ঠিক, কোনটা বাস্তবভাবে ঠিক, কোনটা অ্যাজাম্পশনস, অ্যাজিউম করে নেওয়া মানে ভুলতাল অ্যাজিউম করা নয়, সঠিকভাবে অ্যাজিউম করো। সঠিকভাবে অ্যাজিউম করলে কোনটা ঠিক বলো? 1 আর 2টা মনে হচ্ছে। বাকিরা? এক অবশ্যই ঠিক, আর মানুষকে বোঝা যায় ঘুরতে গেলে, এটা একটা বেসিক অ্যাজাম্পশনস, এটাতে বোঝার জন্য রকেট সায়েন্স লাগে না, এমন কিছু এক্সট্রিম অ্যাজিউম করছে না, যে আমরা ঘুরতে গেলে ওখানকার লোক কেমন সেটা জানতে পারি, ইউনিভার্সাল প্যারোকিয়াল কি কি আছে বুঝতে পারি। 2 নম্বরে বলছে যে আমরা এই যে ওই 2 নাম্বারটা পুরো প্যাসেজে ধরে দেওয়া আছে, ফান্ডামেন্টাল কমন ভ্যালুস, আমাদের যদি আমরা ঘুরতে যাই আমাদের ফান্ডামেন্টাল কমন ভ্যালুস গুলো আমাদেরকে হেল্প করে থাকে, তো মানে এটাই বলাই রয়েছে 1 আর 2 এ। 3 নাম্বারটা কেন হবে না? কারণ তুমি ঘুরতে চাচ্ছ, খুব ভালো কথা, বাট তার জন্য তুমি থোড়ি একজনকে তোমার মতো করে ফেলতে পারবে, সবাইকে একরকম করে ফেলতে পারবে, কেনই বা করার চেষ্টা করবে? এটা তো অবাস্তব, সবাই ডিফারেন্ট হবে, এটাই তো স্বাভাবিক। A person with a long experience in travel can resolve the differences amongst people, লোকের মধ্যে যে আলাদা আলাদা ভাব রয়েছে বা এক একজন এক এক রকম, এইটা সে মিটিয়ে ফেলতে পারে যে অনেক ঘুরেছে, বাট এটা আমার দরকারই নেই, এসব তো ওটা বোকা ভাবনা যে আমি ঘুরতে যাচ্ছি, আমার অভিজ্ঞতা রয়েছে ঘোরার, তার জন্য আমি যে যেরকম তাকে সেরকম না করে সবাইকে একরকম করে দেবো, এটা হয়? কখনো হয় না। হ্যাঁ, সো দ্যাট মিনস এই অ্যাজাম্পশনস আমরা করবো না, এইটা সবসময় মাথায় রাখতে হবে। আমরা স্মার্ট, আমরা একজন সিভিল সার্ভেন্ট না, আমরা পরীক্ষা দিচ্ছি অ্যাসপিরেন্ট হিসেবে না, আমরা যখন এক্সাম দেবো আমাদের ফিল্ডে এটা থাকবে যে আমরা একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। সো আমরা এরকম বোকা ভাবনা কেন রাখতে যাবো যে অ্যান্সার গুলো, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, ইউপিএসসি সিস্যাটে যে অ্যান্সার হয় সেটা প্রচন্ড প্র্যাকটিক্যাল অ্যান্সার হয়, প্র্যাকটিক্যাল অ্যান্সার, যে যেটুকু প্রয়োজন, যেটুকু দরকার, যেটুকু হতে পারে ততটুকু, আনলিমিটেড অ্যান্সার নেয় না। অ্যাজিউম করো বাট একটা লিমিটের মধ্যে, প্রথম দুটো লিমিটের মধ্যে অ্যাজিউম করা যাচ্ছে, 3 নাম্বারটা লিমিটের মধ্যে অ্যাজিউম করা যায় না, ওটা বোকা বোকা ভাবনা হয়েছে, আমি সবাইকে সবার মধ্যে ডিফারেন্স কেন সরাতে যাবো। সো অ্যান্সার এ 1 and 2 অনলি। কারোর কোনো ডাউট, বুঝতে অসুবিধা হয়েছে কেন 1 আর 2 হলো? থাকলে বলবে, ঠিক আছে? 1 আর 2 এই কারণে হয়েছে বিকজ 3 নাম্বারটা ইররেলিভেন্ট, অবাস্তব, যেটা হয় না, ঠিক আছে?
হ্যাঁ 2 নাম্বারটা প্যাসেজেই আছে। আচ্ছা এবার 34 এসে তোমাদের এখানে ইয়ে কমপ্লিট হচ্ছে, কম্প্রিহেনশন কমপ্লিট হচ্ছে। আচ্ছা আজকে আমি তোমাদের এই কম্প্রিহেনশন অবধি করাচ্ছি, এরপর আর করাচ্ছি না, কারণ আজকে ক্লাসটা মাঝখানে যেহেতু অনেক প্রবলেম হয়েছে, শুরু হতে অনেকটা লেট হয়ে গেছে, আজকে আর ইডিয়ামটা পড়াচ্ছি না। নেক্সট যেদিন ইংলিশ ক্লাস রয়েছে সেদিনকে ইডিয়ামটা একটু বেশি হবে, সেদিন কম্প্রিহেনশন না না আজকে শিডিউলে 15 নাম্বার অবধি ছিল, আজকে পুরোটা নয়, আজকে 15 টোটাল প্রথমে স্টার্টিং এ বলেছি তখন তোমরা ছিলে না। টোটাল 27টা কম্প্রিহেনশন আছে 2024-এর কোশ্চেনে, যার ভেতর 15টা আজকে আমরা কমপ্লিট করব, 12টা নেক্সট ক্লাসে কমপ্লিট করব। আর তার সাথে পরের দিনকে তোমাদের যে ইডিয়ামটা রয়েছে সেই ইডিয়ামটা টোটাল 8টা করানো হবে, আজকের 4টে আর নেক্সট দিনের 4টে। পরের দিন ইডিয়ামটা আগে হবে, আজকে ইডিয়ামও আগেই হতো, বাট বিষয়টা হয়ে গেছে হ্যাঁ পরের সপ্তাহে পড়া ধরবে, এই সপ্তাহে না, নেক্সট যে ফ্রাইডে রয়েছে বৃহস্পতি। নেক্সট ক্লাসটার ডেটটা আমি জানিয়ে দেবো কোন দিনটা আসতে পারবো। হ্যাঁ এখন এ থেকে ABCD 4টে ইডিয়াম যেগুলো রয়েছে এটা মুখস্থ করে ফেলো, আর তার সাথে কম্প্রিহেনশন যেগুলো করেছো সেগুলো বাড়িতে এমনি দেখো, একবার জাস্ট বুঝে নাও যে কেন এটা হলো, সেগুলো করতে পারো। আদারওয়াইজ ইডিয়াম ABCD মুখস্থ করবে হোমওয়ার্কের। ঠিক আছে, কারোর কোনো ডাউট থাকলে বলতে পারো ক্লাস কমপ্লিট করার আগে, যদি কোনো প্রশ্ন থাকে। আর নেক্সট দিন কবে ক্লাস হবে আমি ডেটটা আগে গ্রুপে জানিয়ে দেবো, যদি আমি তার আগে আসতে পারি। হ্যাঁ এর পরের দিন হিস্ট্রির কালকে ক্লাস আছে। হ্যাঁ বলো, কেউ কিছু বলছে? বুঝতে পারলাম না নিশানা, আরেকবার বলো। ইডিয়ামের সময় তো ছিলাম না, খুব একটু আগোছালো লাগছে আর কি, বুঝতে পারছি না। ইডিয়াম আজকে পড়াইনি, ইডিয়াম আজকে পড়াইনি, ইডিয়াম হ্যাঁ ইডিয়াম আজকে পড়াইনি, ইডিয়াম আগের দিনই পড়িয়েছিলাম, সেইটাই হোমওয়ার্কে দিলাম। ABCD যে আগের দিন যেটা ফার্স্ট ক্লাসে পড়িয়েছি ওটাই হোমওয়ার্কে দিয়েছি, আজকের ইডিয়াম পড়াইনি। বললাম যে আজকের যে 4টে ইডিয়াম ছিল পরের 4টে ওটা নেক্সট ক্লাসের সাথে করাবো। আজকে প্রথম 30 মিনিটস একটু গুগল মিটে প্রবলেমের জন্য ক্লাস শুরু করতে লেট হয়েছে, লিঙ্কটা পাঠিয়েছিলাম বাট ওই লিঙ্কগুলো কাজ করছিল না আর কি, স্ক্রিন শেয়ার করতে গিয়ে অসুবিধা হচ্ছিল, সেই জন্য আজকে ইডিয়াম হয়নি। ইডিয়ামটা নেক্সট ক্লাসের সাথে বেশিটা কমপ্লিট করিয়ে দেবো, দুটো মানে আগে আজকেরটা আর নেক্সট দিনেরটা দুটো একসাথে করাবো। রেকর্ডেড ক্লাস আছে, রেকর্ডেড ক্লাস দিয়ে দেবো, যেখানে অসুবিধা হবে সেখান থেকে দেখে নেবে। ওকে বলছো আগেরটা তো রেকর্ডেড ক্লাস পাওয়া যাবে তো? আগেরটা বলতে আগের যে এক্সামসের যে ক্লাসটা ওটাও রেকর্ডেড পাওয়া যাবে? দেওয়া হয়ে গেছে, গ্রুপ চেক করো, তুমি গ্রুপের লিংক সেকশন চেক করবে আগে, প্রিভিয়াস মেসেজ যখন গ্রুপ চেক করবে তখন আগে প্রিভিয়াস মেসেজ লিংক সেকশন চেক করবে, আগে সব দেওয়া আছে, হিস্ট্রি ক্লাসও দেওয়া আছে, ইংলিশ ক্লাসও দেওয়া আছে। ওকে ক্লাস কমপ্লিট করলাম, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর ডেটটা কনফার্ম কবে, টাইম আর ডেটটা আমি যদি তার আগে আসতে পারি তাহলে আগেই করিয়ে দেবো, আমি গ্রুপে জানিয়ে দেবো কনফার্ম, ঠিক আছে? ওকে ঠিক আছে, ক্লাস কমপ্লিট করলাম।